দেখলাম টপিকটা একটু রিভিউ করলে ভালো হতো, স্পেশালি স্যার কি বলেছে ইমপ্লিমেন্ট আর স্যার 0 to 1 একটা কিছু দেখাইছিলেন না স্যার ওই পার্টটা। 0 to 1 আচ্ছা আচ্ছা আপনাদের পরীক্ষা কবে? স্যার আগামীকালকে 2টায়। স্যার আপনার কথা খুব আনক্লিয়ার আসছে, মানে সাউন্ড হচ্ছে অনেক। এখন মনে হয় বেটার? জি স্যার ঠিক আছে। স্যার মার্ক ডিস্ট্রিবিউশনটা বলে ভালো হতো। কেন বাকি টপিকগুলো পড়বেন না? আর কি স্যার সিনারিও থেকে কোড লেখার সময় স্যার স্পেশালি স্যার মানে আমরা মেথডগুলো কিভাবে আইডেন্টিফাই করব? স্যার আমার একটা কোশ্চেন ছিল, স্পেসিফিক কোশ্চেন, এটা কি এখনই করবো নাকি পরে দিব? বলেন বলেন বলেন। স্যার আমাদের হলো এনক্যাপসুলেশনে যে সেটার এন্ড গেটার মেথড আছে, ঠিক আছে স্যার? তো আমি যদি রিটার্ন করতে চাই, মানে গেট মেথড যেটা, ওটা তো আমার একটা ছাড়া কোনো অপশন নেই, কারণ একটাই আমাকে রিটার্ন করতে হবে যেহেতু আমি রিটার্ন করতে চাই। কিন্তু স্যার সেটার মেথডে কি আমি মাল্টিপল জিনিস একসাথে সেট করতে পারি তো স্যার? এখান থেকে আপনার কোনো সমস্যা আছে বা এনক্যাপসুলেশনের কোনো নিয়ম ভাঙে এমন কোনো কিছু আছে? আচ্ছা, আপনি হচ্ছে বেসিক্যালি সেটার মেথডে আপনি মাল্টিপল জিনিস একসাথে সেট করতে পারেন, গেটার মেথডেও আপনি মাল্টিপল জিনিস একসাথে গেট করতে পারেন, রাইট? কিভাবে একটু চিন্তা করে দেখেন তো। স্যার গেট করতে পারবো, আমার মনে হচ্ছে গেট করতে গেলে আমার একটু ঝামেলা হবে, কিন্তু সেট করতে গেলে কোনো ঝামেলা আমি পাচ্ছি না, যার কারণে এইটা বলতেছিলাম আর কি। ওয়েল, আপনার সেট করতে গেলেও ঝামেলা নাই, আপনার গেট করতে গেলেও অ্যাকচুয়ালি ঝামেলা নেই। আপনি গেটের সময় প্রিমিটিভ ডেটা টাইপ যেগুলো ইউজ করতেন, একটা ইন্টিজার অথবা ফ্লোট, এভাবে করে আপনি একটা ডেটা নাম দিতেন, রাইট? আপনি যদি অ্যারে কে যদি রিটার্ন করে দেন, তাহলে আপনি একসাথে অনেকগুলো ইন্টিজার পেয়ে যাবেন। আপনি যদি লিস্টকে যদি রিটার্ন করে দেন, একটা যদি ডিকশনারিকে যদি রিটার্ন করে দেন, ডিকশনারির ক্ষেত্রে অথবা যেটাকে ওই যে ম্যাপ বলি আমরা, ম্যাপের ক্ষেত্রে আপনারা ডিফারেন্ট টাইপের ডেটার জিনিসও আপনারা রিটার্ন করতে পারতেছেন, রাইট? জি স্যার। তো আর সেটার গেটারে আপনারা যদি মাল্টিপল জিনিস যদি একসাথে সেট অথবা গেট করেন, আমার কোনো সেটার গেটার থাকবে। ঠিক আছে স্যার, আমার এটাই কোশ্চেন ছিল। বাট রিমেম্বার, আপনি সেট যখন যেন সেই সব জিনিসগুলো যেগুলোকে সেট করতে চাচ্ছেন সেগুলোকে যেন সেট করতে চাচ্ছেন, এটা কিন্তু একটা এরর, ইউ নো দ্যাট, রাইট? জি স্যার। মার্ক ডিস্ট্রিবিউশন, ক্লাস ডায়াগ্রাম আর সিনারিও টু কোডে মেথড কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, এগুলা। এটা ছাড়া স্যার একটা কোশ্চেন ছিল স্যার, সিনারিও থেকে যখন আমরা ইউএমএল করব তখন যে রিলেশন গুলো আছে অ্যাগ্রিগেশনের মধ্যে, তো কিছু থাকে যে হ্যাজ এ ইজ এ, তো এটা মানে একদম স্পেসিফিকলি আমরা তো যেমন গতবারের কোশ্চেন থেকে যদি আমি বলি, হ্যাঁ বলা যায় না। তো গতবারের প্রশ্নে এরকম ছিল যে প্রিমিয়াম কোর্সেস শুড প্রোভাইড 3 টাইপস অফ সার্টিফিকেটস, সুপার ফাস্ট লার্নার, মডারেট লার্নার। এখন আমি যদি প্যারেন্ট ক্লাসের মধ্যে প্রোভাইড সার্টিফিকেট বলে একটা মেথড দিয়ে দেই, তাহলে তো সুপার ফাস্ট লার্নার, মডারেট লার্নার গুলোটা আমি কন্ডিশন দিয়েই মানে চেক করতে পারবো, এটা তো আর আমার ইউএমএল এ দিতে হচ্ছে না। কিন্তু এটা কি অ্যাসোসিয়েশন বা ইজে হ্যাজে এরকম কিছু দেখাতে হবে? আচ্ছা দেখেন, আপনার ইজে হোক হ্যাজে হোক, তারপরে যে টাইপের রিলেশনই হোক না কেন, আপনাকে ডায়াগ্রামটা দেওয়া হয়, সরি সিনারিওটা দেওয়া হয় যেগুলো আপনারা অলরেডি জানেন অথবা যেগুলো অলরেডি আপনার রিলেশনটা বুঝেন। তার মানে এটা দিয়ে আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনাকে কখনো বিটকয়েন অথবা লেটস সে আপনার ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে এটা কখনো সিনারিওতে দেওয়া থাকবে, রাইট? সো আপনাকে যেগুলো হয়তো দেওয়া আছে যে একটা শপিং মল অথবা একটা লাইব্রেরি সিস্টেম অথবা একটা হসপিটাল ম্যানেজমেন্ট,
এখন হসপিটালের সাথে পেশেন্টের কি রকম রিলেশন, অথবা একটা হসপিটালের এগেনস্টে কতটা পেশেন্ট থাকতে পারে, এইসব জিনিসগুলোকে একটু তার মানে কমন সেন্স থেকে আপনাকে লিখতে হবে। আমার পক্ষে পুরো জিনিসটা সিনারিওতে তুলে ধরা সম্ভব না। এই ক্ষেত্রে ধরেন একটা পেশেন্টের জন্য কখনো একটা হসপিটাল খোলা হয় না সাধারণত, অথবা এমন কোনো শপিং মল থাকে না যেখানে জাস্ট একটাই কাস্টমার যাবে। তো একটা শপিং মলের এগেইনস্টে মাল্টিপল কাস্টমার যাবে। তো শপিং মলের সাথে কাস্টমারের রিলেশন তাহলে 1 to many হওয়ার কথা। অথবা কাস্টমার যদি না থাকে তাহলেও শপিং মল থাকবে কিনা, অথবা শপিং মল থাকলে শপিং মল আছে আর কাস্টমার একটাও নাই, এই সময় শপিং মল থাকবে কিনা, এগুলো তো আপনাদের জাস্ট ব্যাপার, তাই না? বাট তার মানে ব্যাপার হচ্ছে যে আমি এইসব রিলেশন গুলা আপনি যদি মিসম্যাচ করেন আনইনটেনশনালি, তাহলে আমি মার্কস কাটি না। তো আর হোপফুলি এমন সব সিনারিওই দেওয়া হবে যে আপনারা বুঝেন, তার মানে আপনারা এই জিনিসগুলোকে চিনেন। শপিং মল, তারপরে হচ্ছে ধরেন এখন শপিং মল আমি দুইবার বলছি, এটা কিছু ভেবে নিয়েন না যে আপনাদের কাজ করতে আসছে। শপিং মল, লাইব্রেরি সিস্টেম, এটাই তো কমন জিনিস নিয়ে আপনার অলরেডি হয়তো প্রজেক্ট। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকে কোনো রকমের কোনো কোশ্চেনের ক্লু দিব না, আপনারা জাস্ট যেটা নিয়ে কথা বলতে বলবেন আমি সেটা নিয়ে কথা বলবো। তো যদি মনে হয় যে আমি কোনো টপিকে আধা ঘন্টা ধরে কথা বলতেছি মানে এটা তো কালকে চলেই আসছে, এমন কোনো কাহিনী নাই। আর কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে জানান আমাকে 8:15-র মধ্যে, তারপরে আমরা শুরু করব। স্যার আমাদের ওই স্যার মেথডটার কি আইডেন্টিফিকেশন এই সমস্যা হচ্ছে স্যার, সিনারিও থেকে আমি ইউএমএল কোড দেখাবো। করার জন্য। আর যদি কারোর যদি অন্য কোনো প্রবলেম। স্যার আপনার কথাটা বেজে বেজে আসতেছে স্যার, নিয়ে আসতেছে। বৃষ্টি হচ্ছে তো নেটওয়ার্ক তো মানে একটু খারাপ দিচ্ছে। আপনারা কেউ কি কলটা রেকর্ড করতেছেন? স্যার ইউএমএল বলেন বলেন। স্যার ইউএমএল ডায়াগ্রামে হচ্ছে যে কম্পোজিশন দেন হচ্ছে এগ্রিগেশনের যে এটা থাকে না, ওইটাকে আমরা কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করব এটা যদি একটু দেখাতেন। আমি এটা নিয়ে মনে ক্লাসে বলছিলাম যে আপনাদের এই জিনিসটা করা লাগবে না, যে ওটা হচ্ছে ফ্রেমওয়ার্কের কাজ, যে আপনি একটা ইয়ার সাথে কি বলে একটা সিনারিও থেকে আপনি যখন কোড করবেন তখন অ্যাকচুয়ালি আপনার এইসব জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা পসিবল না। এগুলো করতে হয় হচ্ছে ফ্রেমওয়ার্কে বিভিন্ন রকমের অ্যানোটেশন থাকে, যেমন আমি স্প্রিং বুটের কথা বলছি স্পেসিফিক্যালি। ওইখানে হচ্ছে বিভিন্ন রকমের অ্যানোটেশন থাকে এন্ড বিভিন্ন রকমের নেটওয়ার্কিং করতে হয়, ওই সময় এইসব জিনিসগুলো আমরা এনশিওর করি। স্যার আপনি মনে হয় বুঝেন নাই আমার কোশ্চেনটা, সিনারিও থেকে না স্যার, ইউএমএল ডায়াগ্রাম থেকে যখন আমরা কোড লিখতে বলেন না কোশ্চেনে, এরকম একটা কোশ্চেন আসছিল। কিরকম? ওইটার ভিতর হচ্ছে আপনার কম্পোজিশনের এটা ছিল, মানে এটা মানে অ্যাবস্ট্রাকশন। না তো এমন তো কোনো কিছু দেওয়ার কথা আমার যতদূর মনে পড়ে। স্যার মেবি 3 নাম্বার কোশ্চেনের কথা বলতেছে। 3 নম্বর কোশ্চেনে আচ্ছা, যদি দেখেন যে অ্যাগ্রিগেশন আসছেও অথবা কম্পোজিশন আসছেও, ইউ ডোন্ট হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্যাট, ঠিক আছে? ওইটা করি হচ্ছে আমরা ফ্রেমওয়ার্ক। আপনারা ওই অ্যাগ্রিগেশন এটাকে জাস্ট একটা স্ট্রেট লাইন হিসেবে ধরবেন। আপনার যদি সিনারিও থেকে যদি ডায়াগ্রাম বলা হয় তখন আপনারা এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করবেন। লাইক সিনারিও দেখে আমরা বুঝতে পারি রাইট, যে এটার সিনারিও থেকে যখন ডায়াগ্রাম বানাবো যে একটা কোম্পানিতে কয়টা টিম থাকে, অথবা কোম্পানি থাকলে টিম থাকবে কিনা, নাকি টিম থাকলে কোম্পানি থাকবে কিনা, এই জিনিসগুলা বুঝছি। যার কনফিউশন ছিল। আচ্ছা আমরা শুরু করে দেই। আমরা তাহলে আরেকটা লাস্ট কোশ্চেন স্যার, আমাদের কি একটু বুলিয়ান যে ডেটা টাইপ এটা কিভাবে করব যদি একটু দেখাই দিতেন স্যার।
টাইপ বলতে বুলিয়ান আমাদেরকে করার নেই ক্লাসে স্যার, এটা একটু যদি দেখাই দিতে। আই মিন কি মানে জানতে চাচ্ছেন আমাকে সেটা বলেন। মানে বুলিয়ান জাভাতে কিভাবে আর কি কোড লিখবো আর কি, যদি ইএমএল থেকে কোড লিখতে বলে, বুলিয়ানটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব কোনো মেথডের আন্ডারে একটা ডেটা টাইপ, রাইট? স্যার? বুলিয়ান হচ্ছে লেটস সে এক্স নিলেন, এই এক্স এর ভিতরে আপনি ট্রু অর ফলস সেট করতে পারবেন। এখন কাহিনী হচ্ছে স্যার আমরা কিভাবে করব এটা আমাদেরকে দেখান নেই, আচ্ছা তো রাইট, এটা এটা যদি আমাদেরকে এটা মানে অ্যাকচুয়ালি একটা মেথডের আন্ডারে। দেখানোর কিছু না, এটাও আমি দেখাই নাই, অথবা ফ্লোট কিভাবে কাজ করে এটা আমি দেখাই নাই। দিস ওয়ার্কস এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে। আপনি যদি ইফ এর ভিতরে আমরা আমাদের যে কন্ডিশনটা নেওয়া হয়, লেটস সে 5 ইকুয়াল 7, এই জিনিসটা যদি ট্রু হয় তাহলে আমার ইফ ব্লকের ভিতরে ঢুকবে, রাইট? তা এই যে ভিতরে 5 ইকুয়াল 7 এই জিনিসটা ইন্টারনালি কিভাবে কাজ করতেছে, প্রথমে আমি যখন এই অপারেটরটাকে যখন এক্সিকিউট করব তখন সেটা একটা ফাংশনের ভিতরে চলে যায়। সে তার লেফট পার্টকে একটা ভ্যারিয়েবলের ভিতরে পাঠায়, রাইট পার্টকে একটা ভ্যারিয়েবলের ভিতরে পাঠায়। দেন এই পুরা জিনিসটা একটা জিনিস রিটার্ন করে যে 5 7 এর আসলেই ইকুয়াল কিনা। এখানে যেহেতু ইকুয়াল না তাহলে সে ফলস রিটার্ন করতেছে। এটা যদি ট্রু হইতো তাহলে সে ট্রু রিটার্ন করতো। দিস ওয়ার্কস জাস্ট লাইক এ ভ্যারিয়েবল, নাথিং এলস। মানে এটা নিয়ে পাজল কেন আমি আদৌ কোশ্চেনটা মনে হয় বুঝতে পারিনি, আমাকে আরেকবার একটু বলেন। আমি সিনট্যাক্সের কথা বলছিলাম, যে সিনট্যাক্সটা আমরা কিভাবে লিখবো বুলিয়ানের মেথডের আন্ডারে, এটা বলছি স্যার। আমি তো বুঝতেছি স্যার এটা এইভাবে কাজ করে, আমি কাজ করার কথা জিজ্ঞেস করিনি, সিনট্যাক্সটা কিভাবে হবে সেটা জিজ্ঞেস করছি। আচ্ছা, এইটার জন্য আপনি এই কাজটা করতে পারেন। ধরেন হচ্ছে এই BOOLEAN বুলিয়ান, তারপর দেন ভ্যারিয়েবলের নাম, তারপর এর ভিতরে আপনি অ্যাসাইন করলেন অথবা করলেন না। তারপর আপনি যদি এটাকে যদি প্রিন্ট দিয়ে দেন তাহলে এটা আউটপুট দিয়ে দেবে যে সেটা ট্রু নাকি ফলস। আর এই যে গ্রেটার দেন অর লেস দেন, এর ভিতরে সে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, ইদার ট্রু অর ফলস। বাট এখানে আপনি যেহেতু আগেই প্রিন্ট দিয়ে দিচ্ছেন, তো প্রিন্টের পরে কি হচ্ছে, এই রিটার্নটা কাজ করতেছে। তো ব্যাপারটা এমন হচ্ছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ব্র্যাকেটের ভিতরে ট্রু আর ব্র্যাকেটের ভিতরে ফলস। বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা আমরা তাহলে শুরু করে দিই। স্যার লাস্ট একটা কোশ্চেন, সরি হ্যাঁ। স্যার, আমার এই কোশ্চেনটা একটু বললেন সবার পরে, একটু মিস করতেছেন দেখলাম। ওই ইনহেরিটেন্স আর এক্সট্রাকশনের মধ্যে একটু ডিফারেন্স একটু সেটা একটু বলতেন। ইনহেরিটেন্স আর অ্যাবস্ট্রাকশন ইয়েস স্যার। এর ভিতরে ডিফারেন্স, ইয়েস স্যার। আই মিন এটা রিলেটেডই না, এর ভিতরে ডিফারেন্স। রিলেটেড কি না আর কি দুইটা আর কি স্যার, কারণ ঠিক আছে। আমরা শুরু করে দেব। আচ্ছা প্রথমে আসি হচ্ছে ক্লাস ডায়াগ্রামে। ক্লাস ডায়াগ্রামের ভিতরে আমি আজকে বেশি টাইম নিব না, যেহেতু আপনাদের কালকে পরীক্ষা, তো প্রিপেয়ার করেন ভালো করে। ক্লাস ডায়াগ্রাম, তো ক্লাস ডায়াগ্রামের ভিতরে আমরা বেশ কিছু সাইন্স দেখলাম, রাইট? অনেক রকমের সাইন টাইন ছিল। সাইন বলতে হচ্ছে আমরা শিখলাম এরকম একটা 3 তলা একটা বক্স, যার উপরে থাকে হচ্ছে ক্লাসের নেম, এন্ড মাঝখানে যে বক্সটা থাকে সেটার ভিতরে থাকে হচ্ছে ভ্যারিয়েবল এন্ড ইটস ডেটা টাইপ। আর সামনে যেটা থাকে সেটা থাকে হচ্ছে প্লাস অথবা মাইনাস, অথবা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার স্টাডি করার সময় হ্যাশ দেখবেন, যেটা আপনাদের এই মুহূর্তে পড়ার দরকার নাই। ওইটা মিন করে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, জিনিসটা পাবলিক না প্রাইভেট নাকি প্রোটেক্টেড নাকি ডিফল্ট, এগুলো মিন করে। বাট আপনারা ফর দিস কোর্স আপনারা পাবলিক এন্ড প্রাইভেট পড়লেই এনাফ। আচ্ছা, এরপর থাকে হচ্ছে ভ্যারিয়েবলের নেম, এন্ড দেন একটা কোলন দিয়ে থাকবে হচ্ছে যে ডেটা টাইপটা থাকে, এটা হচ্ছে ভ্যারিয়েবল। আচ্ছা প্রথমে আসি যে ক্লাস ডায়াগ্রাম মেথডে আসতেছি। হ্যাঁ, প্রথমে আসি যে ক্লাস ডায়াগ্রাম আমাদের দরকার কেন।
এত ক্লাস ডায়াগ্রাম ছাড়া আর যে কয়টা ডায়াগ্রাম আমরা চিনি, লেটস সে আপনাদের যদি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বলেন অথবা ইউজ কেস ডায়াগ্রাম বলেন, দে আর অ্যাকচুয়ালি নট রিলেটেড ডিরেক্ট উইথ দ্য কোড। ইউজার যে রিকোয়ারমেন্ট দিচ্ছে অথবা আপনি যার জন্য প্রজেক্ট করতেছেন সে যে রিকোয়ারমেন্ট দিচ্ছে সেইটার উপরে ডিপেন্ড করে ওইসব জিনিসগুলো তৈরি হয়। অ্যান্ড একটা আপনি যখন প্রজেক্ট বানাচ্ছেন গ্র্যাজুয়ালি ওইটা প্রজেক্ট হইতে কিছু কিছু ডায়াগ্রাম অথবা কিছু কিছু প্ল্যানিং আর কিছু কিছু ব্লু প্রিন্ট লাগে, অ্যান্ড দিস ডায়াগ্রামস ওয়ার্কস ফর দ্য ব্লু প্রিন্ট। আর আপনি যখন ক্লাস ডায়াগ্রাম বানাচ্ছেন এটা এটা অনেকটা একটা একটা আলটিমেট ভার্সন অফ ইওর আইডিয়া। আর এটা অ্যাকচুয়ালি বানানো একটু ইজি। তার মানে ক্লাস ইউজ কেস ডায়াগ্রাম অথবা অ্যাক্টিভিটি ডায়াগ্রামে একটু আর্কিটেকচারাল নলেজ লাগে, এই জন্য আপনাদের ওই জিনিসগুলো জাস্ট সিনারিও থেকেই সাধারণত ডিরাইভ করতে দেওয়া হয়। আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কোড লিখতে দেবো ফাইনালে হয়তো। এনিওয়ে, তা ক্লাস ডায়াগ্রামের প্রথমে থাকে হচ্ছে ক্লাসের নামটা, দেন থাকে হচ্ছে ওই ক্লাসের ভিতরে কি কি ভ্যারিয়েবল ইউজ হবে এইটার জন্য একটা বক্স। আচ্ছা, আপনাদের জন্য একটা টিপস হচ্ছে আপনারা যখন ক্লাস ডায়াগ্রাম যখন ড্র করবেন তখন পেন্সিল ইউজ করবেন, মাস্ট ইরেজার নিয়ে যাবেন, যাতে আপনি পরে মনে করতেছেন যে একটা ভ্যারিয়েবল তো দরকার হচ্ছে কিন্তু এটাকে তো এখানে ইনক্লুড করি, তো ওইটাকে যেন ইনক্লুড যেন পরে করতে পারেন। আচ্ছা, তারপরে থাকে হচ্ছে মেথড, মেথডের নাম, তার মানে কি কি মেথড এইখানে ইউজ হবে। এখানেও আপনারা পেন্সিল ইউজ করাটা একটু ওয়াইজ আইডিয়া। মেথডের সামনেও আপনার একটা প্লাস মাইনাস হ্যাশ অথবা টিল্ডা সাইন দেখতে পারেন। হ্যাশ আর টিল্ডা এই মুহূর্তে দরকার নাই, প্লাস আর মাইনাস দিয়ে আমাদের কাজ চলে যাবে। দেন দা মেথডের নাম, আর ব্র্যাকেটের ভিতরে থাকে হচ্ছে যদি কোনো প্যারামিটার থেকে থাকে তাহলে সেই জিনিস। আচ্ছা, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে কনস্ট্রাক্টর ডিফল্ট কনস্ট্রাক্টর যদি হয় সেটা লেখার দরকার নাই, কিন্তু আপনাদের যদি কোনো যদি আপনি কোনো কনস্ট্রাক্টর নিজের থেকে বানাইছেন, আমরা কনস্ট্রাক্টর নিয়ে যখন পড়ছিলাম তখন এই জিনিসগুলো দেখছি যে আমাদের মাঝে মাঝে কনস্ট্রাক্টর বানাইতে হয় প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর যেটা। তো যদি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর যদি বানাইতে হয় তখন এর ভিতরে মাস্ট ওই ভ্যালু গুলো লিখবেন, যে প্যারামিটার গুলো পাঠাচ্ছেন ওই প্যারামিটার গুলোকে লিখতে হবে এই ব্র্যাকেটের ভিতরে। তারপরে এর সামনে এটা তো গেল, তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা ক্লাস ডিজাইন করি, রাইট? এরপরে হ্যাঁ হ্যাঁ স্যার বলছি যে কনস্ট্রাক্টর গুলো মেথডের ভিতরে লিখবো, মেথডের মেথড যেখানে লিখবো ওখানে যেহেতু লিখে একটা দিবেন। মেথড আমরা ক্লাসে প্রুভ করছিলাম তো জি স্যার। এগুলোকে মেথডের ভিতরে লিখবো। মাস্ট যদি আপনার সেটা ডিফল্ট কনস্ট্রাক্টর হয় সেটা লেখার কোনো প্রয়োজন নাই, বাট ইন কেস যদি লিখে ফেলেন দ্যাটস কুল। ডিফল্ট কনস্ট্রাক্টর মধ্যে ধরেন যে কোনো একটা প্রিন্টের কাজ করছি বা অন্য কিছুর কাজ করছি, এই ক্ষেত্রে কি দেওয়ার দরকার আছে? না, ডিফল্ট কনস্ট্রাক্টর যদি হয় তাহলে তো আপনি অ্যাকচুয়ালি প্রিন্টের কাজ করতে পারবেন না। প্রিন্টের কাজ যদি আপনি কনস্ট্রাক্টরের মধ্যে করতে চান তাহলে তো সেটা তো ডিফল্ট কনস্ট্রাক্টর আর থাকলো না, তাই না? ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার এই যেইগুলা মানে এখানে মেথডের সেকশনে আছে স্যার, এইগুলা তো মেথড তাই না? জি হ্যাঁ স্যার, তাহলে এর তো আর কি রিটার্ন টাইপ তো আর কি উল্লেখ করা নাই। হ্যাঁ, ডোন্ট ফলো দিস ওয়ান, আমি ক্লাসে যেটা শিখাইছি জাস্ট ফলো দ্যাট। আচ্ছা স্যার, ঠিক আছে। এইখানে একটা কোলন দিয়ে আবার হচ্ছে রিটার্ন টাইপ লিখতে হয়। রিটার্ন টাইপে কি থাকে, বিভিন্ন রকমের ক্লাস। এখানে যেমন আপনার ডেটা টাইপের আপনি বেসিক্যালি এই কোলনের পরে কোন একটা ক্লাসের নাম লিখতেছেন। ইন্টিজার একটা ক্লাস, প্রি কনস্ট্রাক্টেড ক্লাস অথবা বিল্ট ইন ক্লাস যেটাকে বলি, এই স্ট্রিংও একটা ক্লাস। আপনি মেথডের পরে কোলন দিয়ে যে জিনিসটা লিখবেন সেটাও কোনো না কোনো একটা ক্লাস। এখানে যদি আপনি যদি ইন্টিজার লিখেন অথবা যদি আপনি ওই স্ট্রিং লেখেন, ফ্লোট লিখেন, ডাবল লিখেন, সবই আপনি একটা ক্লাসকে ডিনোট করতেছেন। যে আপনি এই মেথডটা যখন এক্সিকিউট করবেন তারপরে আপনি ওই ক্লাসের লেটস সে ইন্টিজার ক্লাসের কোনো একটা অবজেক্টকে আপনি রিটার্ন করবেন। আপনি ইন্টিজার ক্লাসের অবজেক্ট কি হতে পারে, 0 1 2 5 6 570 997 যা ইচ্ছা তাই, ইন্টিজার যাদের যাদের সাপোর্ট করে। এতদূর বুঝছি হোপফুলি। কেউ কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু জিজ্ঞেস করেন কাইন্ডলি। আচ্ছা, ধরে নিচ্ছি নাই। এরপরে এই যে একটা যে ব্ল্যাঙ্ক হেড একটা অ্যারো, এই ব্ল্যাঙ্ক হেড অ্যারোটা ডিফাইন করে যে এখান থেকে একটা ইনহেরিটেন্স হয়েছে। এই সিনারিওটা দেখে আমরা কি বুঝতে পারতেছি যে ডাক, ফিশ এন্ড জেব্রা এরা ইনহেরিট করতেছে এনিম্যালকে, রাইট? এখন আপনি আপনাদের মধ্যে যে কেউ একজন কোশ্চেন করছিলেন যে
আমি তো এটাকে তো মেথড দিয়েই তো কোন একটা মেথড দিয়ে তো আমরা এটাকে জাস্টিফাই করতে পারি যে আদৌ কোনো ইনহেরিটেন্স হয়েছিল কিনা। এখানে তো আদৌ এই ইনহেরিটেন্সটা তো কোনো প্রয়োজন নাই। অ্যাকচুয়ালি আপনি যখন কোনো জায়গায় দেখবেন যে আপনার নতুন কোনো একটা ক্লাস যেটা প্রিভিয়াস ক্লাসের একটা পার্ট হিসেবে কাজ করে, তার মানে সেটা প্রিভিয়াস ক্লাসেরও কিছু কোয়ালিটি আছে এন্ড সে নতুন নতুন কিছু কোয়ালিটি নিজের মধ্যে সে অ্যাডপ্টও করছে। লেটস সে আপনাদের গতবারের যে কোশ্চেনটা ছিল আপনারা যেটাকে রেফার করতেছেন, সেখানে একটা ছিল হচ্ছে লার্নার, রাইট? আর তারপরে ছিল হচ্ছে একটা সুপারফাস্ট লার্নার আর এই টাইপের কিছু, আর একটা ছিল হচ্ছে মডারেট লার্নার, আর একটা কিছু একটা ছিল। তা যেহেতু 3 রকমের লার্নার নামে একটা জিনিস আছে এন্ড 3 রকমের লার্নার ওইটার থেকে ডিরাইভ করছে, তো এইটা কিন্তু ওই লার্নারের টাইপ, রাইট? এটাকে বলা হচ্ছে সলিড প্রিন্সিপাল। সলিড প্রিন্সিপাল অ্যাকচুয়ালি আপনারা বাট আপনারা জানেন না যে আপনারা সলিড প্রিন্সিপাল ফলো করেন। সলিডের ভিতরে কিছু কিছু পার্ট আছে, আপনাদের এটা কোশ্চেনে নাই, আই মিন এটা আপনাদের সিলেবাসে নাই বাই দ্য ওয়ে। সলিড সলিডের ভিতরে প্রথমে থাকে হচ্ছে সিঙ্গুলারিটি, সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা ফলো করতেছি। সিঙ্গেল রেসপন্সিবিলিটি মানে কি, একটা ক্লাস জাস্ট একটা কাজই করবে, ঠিক আছে? একটা ক্লাসের রেসপন্সিবিলিটি জাস্ট একটাই থাকবে, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সলিডের পার্ট। আমরা বাকিগুলো ফলো করি, বাট আপনাদের এই মুহূর্তে সেটা জানার দরকার নাই। আমি হয়তো মিডের পরে হচ্ছে আমি এগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, তা এই গেল। এইখানে যখন আপনি ব্ল্যাঙ্ক হেড একটা অ্যারো দেখতেছেন তখন আপনি বুঝবেন যে এই ক্লাসটাকে ইনহেরিট করতেছে এই 3টা ক্লাস। আচ্ছা, এই 3টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস এই যে এইটাকে যেভাবে করে আমরা ডেসক্রাইব করলাম, এইটাকেও আমরা এক্স্যাক্টলি সেই ওয়েতেই এইসব জিনিসগুলোকে বিল্ড করব, রাইট? এত দূরে কি কারো কি কোনো কনফিউশন আছে? থাকলে বলেন। আচ্ছা, আপনারা এই সাইডটা যদি দেখেন তাহলে এই যে এইসব জিনিসগুলাই হচ্ছে ইয়া করে দিছে, ডেসক্রাইব করছে। এই যে এখানে দেখেন এই যে মেথডের পরে একটা হচ্ছে রিটার্ন টাইপ থাকে, তো এটা কিন্তু কাইন্ড অফ মাস্ট। এন্ড প্যারামিটার কিভাবে লিখতে হয় এটা আমি ক্লাসে আমরা আলোচনা করছিলাম। আচ্ছা, এখানে দেখানোর মতন আর আছে হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ গুলো কি রকম? রিলেশনশিপ গুলো হচ্ছে একটা থাকে হচ্ছে জেনারেলাইজেশন, যেটা অ্যাকচুয়ালি ইনহেরিটেন্স এর মতন কাজ করে। আর একটা থাকে হচ্ছে এই যে হেড গুলা, এই যে একটা হচ্ছে ডায়মন্ড, ফিল্ড ডায়মন্ড হেড, যেটাকে কম্পোজিশন বলা হয়, টেকনিক্যাল ওয়ার্ড না মনে রাখতে পারলে নাই। আর একটা থাকে হচ্ছে অ্যাগ্রিগেশন, যেটা এই যে একটা ডায়মন্ড থাকে এন্ড ভিতরে হচ্ছে কিচ্ছু থাকে না, তার মানে ভিতরে ব্ল্যাঙ্ক থাকে। তো এইটা কি কাজ করে, কম্পোজিশন কিভাবে কাজ করে? কম্পোজিশন কাজ করে হচ্ছে, আমার মাউসটা একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, প্রথমে এসেছে অ্যাগ্রিগেশন কিভাবে কাজ করে। এখন এত আচ্ছা, আরে দাঁড়ান। আচ্ছা, অ্যাগ্রিগেশন কিভাবে কাজ করে? এইটা হচ্ছে স্পেশাল পার্ট, স্পেশাল ফর্ম অফ অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে একটার সাথে, এই ক্লাসের সাথে যে এই ক্লাসটা যে অ্যাসোসিয়েট, এইটা বুঝায়। আমরা দুইটাকে আমরা প্যারালালি বুঝি, তাহলে আমাদের জন্য জিনিসটা ইজি হবে। একটা হচ্ছে অ্যাসোসিয়েশন আর একটা হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন হচ্ছে এই যে যে জিনিসটা কন্ট্যাক্ট গ্রুপ আর কন্ট্যাক্ট, তার মানে এইখানকার ডেসক্রিপশন করলে আপনারা একটু পাজলড হয়ে যাইতে পারেন। মনে রাখবেন, যখন এই সাইডেরটা যার দিকে হেডটা ডিরেক্ট করে আসে, তার মানে এই হেডটা দেখেন যার ভিতরে, এইটা যদি না থাকে, কন্ট্যাক্ট গ্রুপ যদি না থাকে, তাহলে কন্ট্যাক্ট এক্সিস্ট করে না। এইটা হচ্ছে কম্পোজিশন, অথবা যে ব্ল্যাঙ্ক হেড যেটা ডায়মন্ড।
আর এইটা হচ্ছে যদি কোম্পানি যদি কোনো কারণে যদি না থাকে তাহলে এই পার্ট গুলো তখনও এক্সিস্ট করবে। এটা হচ্ছে অ্যাগ্রিগেশন। আমার কথা কি বুঝে গেছে এই দুটো জিনিসের ভিতরে ডিফারেন্স? এরা এর ভিতরে এই যে এই সব পার্টে এই যে জাস্ট ক্লাসের নামগুলো দিয়ে কিন্তু বুঝাইছে যে দুটো আলাদা আলাদা ক্লাস, এর ভিতরে কিছু লেখা নাই বলে এটাকে অ্যাবস্ট্রাকশন অথবা এই টাইপের কিছু ভেবেন না। অ্যাকচুয়ালি আপনাদের এর ভিতরে কিছু না কিছু লিখতে হবে। আই মিন কিছু না কিছু লিখতে হবে বলতে যা যা আছে সেগুলোকে লিখতে হবে, আর যদি না থাকে তাহলে জাস্ট বক্স করে করে এগুলোকে আইডেন্টিফাই করবেন। অ্যাগ্রিগেশনের কম্পোজিশন কি বুঝা গেছে? এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু নলেজ। স্যার পার্থক্যটা আরেকবার বলেন। এই জিনিসটা যদি না থাকে, কোম্পানি যদি না থাকে, তখনও এমপ্লয়িরা এক্সিস্ট করবে। সে হয়তো অন্য কোনো কোম্পানিতে কাজ করতেছে, বাট ওই কোম্পানি যদি কোনো কারণে শাটডাউন হয়ে যায় তাহলে এমপ্লয়িরা ভ্যানিশ হয়ে যাবে না। আর কম্পোজিশন হচ্ছে যখন আপনার ধরেন কন্ট্যাক্ট বুক নাই তাহলে ওইখানকার কন্ট্যাক্ট গুলো কি থাকলো না। তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। এইটা যদি না থাকে তখন এইটা এক্সিস্ট করে না। এই যে এখানে লেখা যাচ্ছে ইফ দ্য কন্ট্রাক্ট বুক ইজ ডিলেটেড অর ডিস্ট্রয়েড অল দি অ্যাসোসিয়েটেড কন্ট্রাক্ট এন্টিটিস আর অলসো রিমুভ। বুঝতে পারছেন? তার মানে এইটার উপর ডিপেন্ড করতেছে এই জিনিসটা, কন্ট্যাক্ট বুকের উপর ডিপেন্ড করতেছে কন্ট্যাক্ট। আর এটা হচ্ছে এই জিনিসটার উপর এই জিনিসটা লুজলি কাপল। এই যে ইফ দি কোম্পানি কেসেস টু এক্সিস্ট দি এক্সিট, আচ্ছা এক্সিস্ট দি এমপ্লয়ি ক্যান স্টিল এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্ট। আমরা কি বুঝতে পারছি এই দুটো ডিফারেন্স? স্যার এই স্যার কম্পোজিশন বা অ্যাগ্রিগেশনে স্যার আর্টের জায়গায় স্যার 0 দেওয়া থাকে, হোলের জায়গায় 1 দেওয়া থাকে, এটা কেন? দিস অ্যাকচুয়ালি নেসেসারিলি নট নিডেড। আপনি এটা মুখস্থ করারও কোনো ব্যাপার না, আপনি পড়ে তারপর বুঝবেন। দেখেন একটা কোম্পানিতে কতগুলো এমপ্লয়ি থাকতে পারে, এইটা হচ্ছে ম্যাটার করে। একটা এমপ্লয়ি সে কি ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিতে কি জব করতে পারে? সাধারণভাবে না, অ্যাকর্ডিং টু দ্য ল। তাহলে এইখানে তাহলে এক দিবেন। আর একটা কোম্পানির আন্ডারে কয়টা এমপ্লয়ি থাকতে পারে? অনেক। আপনি জানেন না, ডিফাইন করা নাই। তাহলে এইখানে অ্যাকচুয়ালি 1 টু মেনি। এখন একটা যদি এমপ্লয়ি যদি না থাকে তাহলে তো সেটার কোম্পানি তো রান করলো না। তো এখানে আপনি আপনার জাস্টিফিকেশনের জন্য যদি মনে হয় যে 0টা এমপ্লয়ি থাকলেও তো কোম্পানি অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেছে, তখন আপনি এখানে 0 টু মেনি দিবেন। এগুলো অ্যাকচুয়ালি নট সাম সিরিয়াস ইস্যু। এটা হচ্ছে ক্লায়েন্ট এসে যখন আপনাকে খুবই স্পেসিফিক বর্ণনা দিবে সেইটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আচ্ছা এখানে একটা অ্যারো যেটা দেখতে পাই সেটা কি মিন করতেছে? এইখানে একটা আছে টিচার আর এখানে একটা আছে কোর্স। এখানেও আপনারা চাইলে অ্যাগ্রিগেশন কম্পোজিশন ইউজ করতে পারেন যে একটা টিচার একটা কোর্সে অথবা একটা টিচার ডিফারেন্ট ডিফারেন্ট কোর্সের সাথে অ্যাসোসিয়েটেড। এইটার সাথে আবার আপনারা অ্যারো ইউজ করতে পারেন। তার মানে এটাকে বলে হচ্ছে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ, ডিরেক্টেড অ্যাসোসিয়েশন রিলেশনশিপ, রাইট? মানে কি একটা টিচারের সাথে কোর্সের একটা রিলেশন আছে, এটা আপনারা জানেন, তাই না? কিন্তু কে থাকলে কে থাকবে না এইটাকে এখানে তাদের মেইন ব্যাপার না। মানে এইটাকে এখানে তারা এক্সপ্লেইন করে না, ডেসক্রাইব করে না। দিস ইজ দ্য থিং। বুঝতে পারছি? জি স্যার। আরেকটা আছে হচ্ছে জাস্ট স্ট্রেট লাইন। দ্য থিং ইজ যখন আপনার এরকম কোন রকমের কোন ক্লু দেওয়া নাই যে কেউ কারোর সাথে রিলেটেড কিনা অথবা কেউ কোনোটা ডিস্ট্রয় হয়ে গেলে এক্সিস্ট করবে কিনা, অথবা আপনি যখন বুঝতে পারতেছেন না তখন আপনারা এই স্ট্রেট লাইন ইউজ করবেন। দিস ইজ সেফ। মানে এটা হচ্ছে একটা চোরামি, বাট এটা অ্যাকচুয়ালি আপনার ডায়াগ্রামটা ফুলফিল করে। তার মানে সবকিছুর সাথে সবকিছু আপনারা কোনো একটা স্পেসিফিক রিলেশনশিপ দেখানোর ট্রাই করবেন, যে কোনটার সাথে অ্যাগ্রিগেশন, কোনটার সাথে ডিরেক্ট রিলেশনশিপ, কোনটার সাথে কি রকম রিলেশন। আইডিয়াল ফরম্যাট হচ্ছে আপনারা কোন রকমের একটা অ্যারো ইউজ করবেন রাদার দ্যান এইরকম একটা স্ট্রেট লাইন জাস্ট, এন্ড কোনটার সাথে কি রকম, কয়টার উপর কয়টা ডিপেন্ডেন্ট, এই জিনিসটাও আপনারা স্পেসিফাই করে দিন যে লাইনটার উপর। ক্লিয়ার কথা?
এটা হচ্ছে একটা আইডিয়াল ফরম্যাট। আপনারা জাস্ট যদি অ্যাসোসিয়েশন রিলেশনশিপ যদি ইউজ করেন তাহলে আপনার কোডার যে থাকবে সে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আপনি কি মিন করতে চাইছেন এই স্টেট লাইনটা দিয়ে। এই স্টেট লাইনটা দিয়ে বুঝায় বাংলায় যদি বলা হয় যে লাইব্রেরির সাথে বুকের কোনো একটা রিলেশন, কিন্তু কে কার উপর ডিপেন্ডেন্ট, একটা লাইব্রেরিতে কয়টা বই থাকবে নাকি কয়টা বই একটা লাইব্রেরিতে থাকবে, কয়টা লাইব্রেরিতে থাকবে, এগুলো আপনারা ডিফাইন করতে পারবেন। দ্যাটস ওয়াই দিস দ্য উইক ডায়াগ্রাম, নট রং বাট উইক। আচ্ছা, এরপরে আর কি আছে? এইরকম এই যে ইনহেরিটেন্সের এই কাহিনীটা বুঝেন, এটাকে বলা হচ্ছে জেনারেলাইজেশন। বাট এটা অ্যাকচুয়ালি যে জিনিসটা সেটা হচ্ছে আসলে এটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স, আমরা যেটাকে টেকনিক্যাল ওয়ার্ড ওপি ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা কি? ইন্টারফেস। ইন্টারফেসের ভিতরে ইনহেরিটেন্স, লাইক ওই যে ইন্টারফেসকে আমরা যে ইমপ্লিমেন্ট করি না, সেই জিনিসটা হচ্ছে এখানে হচ্ছে ইন্টারফেসের ওপরে এই যে আমরা ক্লাসের এই বক্সের ভিতরে কোনো না কোনো ভাবে লেখা থাকবে যে এটা একটা ইন্টারফেস। ইন্টারফেস কথাটা লেখা থাকবে। সেম গোজ ফর দ্য অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্টও লেখা থাকে এইভাবে। তো এটা এটা বুঝতে প্রবলেম হওয়ার কথা, তার থেকে কোড আপনারা খুব ইজিলি করতে পারবেন, অ্যাবস্ট্রাক্ট হোক আর ইন্টারফেস। দেন এইখানে হচ্ছে সলিড লাইনের বদলে এখানে হচ্ছে ডটেড লাইন ইউজ করা হয়। একটু আগে আমরা জেনারেলাইজেশনে দেখলাম না সলিড লাইন ইউজ করা হচ্ছে, উপরে ব্ল্যাঙ্কেড অ্যারো, আর এইগুলো দেখেন সলিড লাইন। আর এইখানে হচ্ছে যখন আপনি যখন ইন্টারফেস থেকে যখন ইনহেরিট করতেছেন তখন সেখানে হচ্ছে একটা ডটেড অ্যারো। আপনারা ইন্টারফেস এন্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস নিয়ে আপনারা জানেন, তো ওইভাবে করে এই জিনিসগুলোকে যদি কোডে কনভার্ট করতে হয় তাহলে কোডে যদি কনভার্ট করতে বলা হয় তাহলে কোডে কনভার্ট করবেন, নাইলে নর্মাল ক্লাস করতে পারবেন। আচ্ছা, বুঝা গেছে? আমি কিন্তু জাস্ট ব্রিফ করতেছি কারণ আজকে আমি আপনাদের কারো যদি কোনো ব্যাপারে যদি প্রবলেম থাকে ইনস্ট্যান্টলি বলতে। স্যার গতবারের কোশ্চেনে ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে বলছে, কিন্তু এখানে আবার মানে ইনস্ট্যান্সও দিছে ইন্টারফেসের ভিতরে, ওটা ভুল না? ইন্টারফেসের ইনস্ট্যান্ট যদি তৈরি করতে বলা হয়, আচ্ছা ইনস্ট্যান্টের একটা কিন্তু বাংলা মিনিং, জাস্ট টেকনিক্যাল ওয়ার্ড গুলোতে যাবেন না। ইন্টারফেসের যদি আপনাকে যদি ইনস্ট্যান্স যদি ক্রিয়েট করতে বলা হয়, লেটস সে পার্সন ক্লাস এই ইন্টারফেসের একটা ইনস্ট্যান্স, রাইট? তাহলে আপনি যদি পার্সন ক্লাসের যদি একটা যদি কোনো অবজেক্ট ক্রিয়েট করে ফেলেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ওনারের অবজেক্ট ক্রিয়েট করতেছেন, তাই না? একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছেন, রাইট? জি স্যার। স্যার আমি বলতেছিলাম যে মানে ইউএমএল এর মধ্যে আমরা যেখানে ভ্যারিয়েবল গুলা লিখি সেখানে আর কি নেম, স্ট্রিং, তারপরে ফোন নাম্বার, স্ট্রিং এভাবে দেওয়া আছে, এটা তো ইন্টারফেসে থাকার কথা না। কেন? ইন্টারফেসের ভিতরে আমরা কি করি? ইন্টারফেসের ভিতরে আমাদের একটাই রেস্ট্রিকশন যে আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করি, কিন্তু আমরা তো ডেটা টাইপ গুলোকে তো আমরা তো বলে দিব, মেথডের নামগুলোকে তো আমরা বলে দিব, ওর ভিতরে আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করি। মেথড না, ভ্যারিয়েবলের কথা বলতেছ না, ভ্যারিয়েবলও কি দিতে পারবো? হ্যাঁ, ভ্যারিয়েবল দিতে পারবো, কিন্তু ভ্যারিয়েবলের ভিতরে কোনো ভ্যালু দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। দেখি আমরা কিভাবে লিখি ইন্টারফেস। মেথড, আচ্ছা বেসিক্যালি ইন্টারফেস আপনাদের এখানে বোঝানোর সময় আপনারা এখানে ভ্যারিয়েবল এর ইউজ করতে দরকার হয়, বাট করা যায় অ্যাকচুয়ালি। আমরা ইন্টারফেসের ভিতরে আপনার মেথড আপনার ডিফাইন করা লাগে মাঝে মাঝে, যে পরের যে ক্লাসগুলো থাকে ওখানে কি কি ভ্যারিয়েবল থাকে। স্যার ইন্টারফেসের মেথডগুলো স্যার ভয়েড হয় না? না, নট নেসেসারিলি। আপনার দেখেন ইন্টারফেসের জাস্ট একটাই রেস্ট্রিকশন, আপনি ওর ভিতরে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবেন না, দ্যাটস অল, আর কিছু না। ঠিক আছে স্যার, এইখানে শুধু তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে হবে না স্যার? আপনি মনে হয় কিছু একটা মিক্স করে ফেলছেন। দেখেন ইন্টারফেস কিন্তু একটা অ্যাবস্ট্রাকশনই করে। আপনার অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড এন্ড ইন্টারফেস কিওয়ার্ড, এই দুই রকমের কিওয়ার্ড আছে অ্যাবস্ট্রাকশনের জন্য।
অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করে আপনি যদি অ্যাবস্ট্রাকশন করেন তাহলে আপনি 0 to 100% অ্যাবস্ট্রাকশন করতে পারবেন। তার মানে আপনি চাইলে ভিতরের মেথড গুলাকে অ্যাবস্ট্রাক্ট মেথডও রাখতে পারবেন, আবার আপনি সলিড মেথডও বানাইতে পারবেন। সলিড মেথড বলতে ওই ফাংশনেবল মেথড, যেটা ফাংশন করতে ভিতরের মেথড আপনি লিখতে পারবেন। আবার চাইলে আপনি জাস্ট মেথডটা ডিক্লেয়ার করেও বেরোয় চলে আসতে পারেন। অন দি আদার হ্যান্ড যদি ইন্টারফেস লেখেন তাহলে ইন্টারফেসের ভিতরে আপনি কোনো মেথডের বডি লিখতে পারবেন না। তার মানে এইখানে ইন্টারফেসে মাস্ট 100% ইয়া হইতে হবে, তবে অ্যাবস্ট্রাকশন হইতে হবে। আচ্ছা, এদের মধ্যে দরকার নাই, বাট ইয়েস এটা লেখা যায়। সরি, আমি আপনি একটু যদি পারেন তাহলে কম্পাইলার একটু রান দিয়ে দেখেন। সরি, আমি দেখাতে পারলাম এখানে আমি ওইরকম এক্সাম্পল কিছু দিতে পারছি না। আচ্ছা, আমরা পরের এক্সাম্পলটাই চলে যাই, বাট ট্রাস্ট মি, হ্যাঁ এটা যায়। আচ্ছা, বাদবাকি জিনিসগুলাকে, আচ্ছা বাদবাকি কি আর কি কোনো জিনিস নিয়ে কি করার সমস্যা আছে এই অ্যাসোসিয়েশন অ্যাগ্রিগেশন বাদে, অ্যাসোসিয়েশন ঝামেলাগুলো আছে এগুলো বাদে? স্যার সিনারিওতে যখন হচ্ছে মানে সিনারিও থেকে যখন ইউএমএল মানে আঁকতে বলে মানে তখন হচ্ছে তো প্লাস কি মানে যেগুলো হচ্ছে মডিফায়ার্স মানে এক্সেস মডিফায়ার্স গুলো তো বোঝা যায় না যে কোনটা পাবলিকে আছে কোনটা প্রাইভেট আছে, তখন কি করব? আচ্ছা, আইডিয়াল ফরম্যাট হচ্ছে আপনি ভ্যারিয়েবল গুলো সবগুলোকে মাইনাসে রাখবেন। দেখেন আপনার এরা যেসব জিনিসগুলোকে যদি কিছু বডি যদি লিখে থাকে, এই যে ভ্যারিয়েবল গুলাকে সাধারণত সবকিছুকে মাইনাসে রাখতে হয়, তার মানে এগুলোকে সব প্রাইভেটের ভিতরে রাখতে হয়। আর মেথড গুলাকে সাধারণত পাবলিকে রাখতে হয়। কিন্তু আপনি সিনারিও করে আপনার জাস্টিফিকেশনে যদি বুঝেন যে এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রাইভেটে রাখতে হবে, লেটস সে আপনি পাসওয়ার্ড স্টোর করতেছেন, এই জিনিসটাকে মাস্ট আপনার প্রাইভেটে রাখতে হবে, তাই না? তার মানে পাসওয়ার্ড কখনো পাবলিক হওয়া যাবে না। কিন্তু আপনি যদি কোনো একটা কারের ইয়ার অথবা যদি বাইং ডেট, লেটস সে বাইং ডেট, পারচেসিং ডেট, এগুলো যদি আপনি যদি পাবলিকেও যদি রাখেন এগুলো খুব একটা প্রবলেম ক্রিয়েট করে। তো আমরা ওইসব ঝামেলার ভিতরে না যেয়ে আপনারা এই জিনিসটা ফলো করেন যে সব মেথড গুলাকে পাবলিক রাখেন আর ভ্যারিয়েবল গুলাকে প্রাইভেট রাখেন। আচ্ছা, ডায়াগ্রাম রিলেটেড আর কোনো প্রবলেম? স্যার আপনাকে শুরুতে কোশ্চেন করেছিলাম স্যার, ওই যে সিনারি থেকে মেথড কিভাবে আমরা আইডেন্টিফাই করব, আমি প্লাস আরেকজন জিজ্ঞেস করছিল হয়তো বা সেম কোশ্চেন। সিনারিওটা একটু দিতে পারবেন আপনি? কোন একটা সিনারিও যদি ইয়া করতে তাহলে একটু বলুন। আমাকে একটা সিনারিও একটু হোয়াটসঅ্যাপে দেন। স্যার দিয়েছি স্যার। আচ্ছা, কোনটা করবেন, এটা না পরেরটা? স্যার এটাই দেখান স্যার। এটা 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 হচ্ছে কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। জি স্যার। হোয়াইট বোর্ডের থেকে আমরা নোটপ্যাডে আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এর ভিতরে লেখা আছে সাপোজ ইউ হ্যাভ টু ডেভেলপ এ কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম ফর অনলাইন প্ল্যাটফর্ম। এই লাইনের থেকে আমাদের কি ক্লু আছে যে কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতে হবে?
একটা অনলাইন প্ল্যাটফর্মের জন্য। এখানে কি আমরা কি কোনো ক্লাস অথবা কোনো মেথডের কি কোনো স্মেল পাচ্ছি? আপাতত না। All courses have attributes like course ID, course name, target student, completion usual. মানে কি হলো? তার মানে নিশ্চয়ই এমন একটা ক্লাস আছে যেটার নাম অ্যাকচুয়ালি কোর্স। তাহলে এখানে একটা কোর্স নামে একটা ক্লাস আছে। কোর্স নামের ক্লাসের ভিতরে, ক্লাসের নাম কোর্স আইডি, হ্যাঁ, এটার ভিতরে কয়েকটা ভ্যারিয়েবল আছে। একটা হচ্ছে কোর্স আইডি, আর একটা হচ্ছে কোর্স নেম, আর হচ্ছে কি আছে কোর্স টার্গেট। আচ্ছা, আর কি আছে কমপ্লিশন হিস্ট্রি। আর কি কিছু হচ্ছে ইউজুয়াল। আচ্ছা, তাহলে মোটামুটি এইসব জিনিসগুলো আছে। ভ্যারিয়েবলের নামগুলো দেখে আমরা কি এগুলো ডেটা টাইপ কি আইডেন্টিফাই কি করতে পারতেছি? কোর্স আইডি এটা হইতে পারে কি ইন্টিজার আমাদের সাধারণ চিন্তায়, কিন্তু কোর্স আইডি কোর্স কিন্তু ইন ফিউচার অনেকগুলা বাড়তে পারে। তো আপনি এখানে ইন্ট দেন অথবা এটাকে আপনি যদি লং দেন, বোথ ওয়ার্কস, বাট লং দেওয়াটা এফিশিয়েন্ট, কারণ লং বড় বড় ইন্টিজারকে হোল্ড করতে পারে। ইভেনচুয়ালি আমাদের লং দরকার হবে। আচ্ছা, যখন ইয়াটা যখন একটু বড় হবে আর কি, আমাদের প্ল্যাটফর্মটা যখন একটু বড় হবে, এরপরে কি আছে কোর্স নেম। কোর্স নেমকে মাস্ট স্ট্রিং হইতে হবে, তাই না? এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। টার্গেট স্টুডেন্ট, টার্গেট স্টুডেন্ট মানে কি? আমাদের যেসব টার্গেট স্টুডেন্ট মানে কত বছর বয়স স্টুডেন্টরা থাকবে। লেটস সে আমি কোনো একটা জাভার কোর্স বানাইলাম, এখন এইখানে তো 5 থেকে 15 বছর বয়সী স্টুডেন্টরা সাধারণত থাকবে না, মানে সাধারণত ইউনিভার্সিটি লেভেলে আমি যদি আপনাদের পিএলসির জন্য যদি জাভা যদি বানাই, তাহলে থাকবে কারা? লেটস সে 20 থেকে 25 বছর বয়সী স্টুডেন্টরা। তাহলে 20 থেকে 25 আপনারা কিভাবে ডিফাইন করবেন কোন একটা ডেটা টাইপ দিয়ে? এনি আইডিয়া? আচ্ছা, আপনারা এটাকে স্ট্রিং বলে ডিফাইন করতে পারেন, আপনারা এটাকে অ্যারে দিয়ে ডিফাইন করতে পারেন, আপনারা এটাকে লিস্ট দিয়ে ডিফাইন করতে পারেন, আপনারা এটাকে ডিকশনারি দিয়ে ডিফাইন করতে পারেন। এইসব ভাবে এগুলো ডিফাইন করা যায়। আমি আমাদের সিম্পলিসিটির জন্য এটাকে আমরা স্ট্রিং বলে। আচ্ছা, এরপর হচ্ছে কমপ্লিশন হিস্ট্রি। কমপ্লিশন হিস্ট্রি মানে কবে এটা জিনিসটা কমপ্লিট হয়েছে। এইটার জন্য সব থেকে আইডিয়াল ডেটা টাইপ হচ্ছে ডেট। এরপর হচ্ছে ইউজুয়াল কস্ট। কস্ট যখন হবে তখনই তাহলে টাকা আর পয়সার হিসাব আছে, তাহলে এটা সাধারণত হওয়ার উচিত হচ্ছে ফ্লো। কোন আপত্তি আছে এতদূর নিয়ে? আমরা কিন্তু একটা ক্লাস কিন্তু অলরেডি বানাই করছি। স্যার কোর্স আইডি তো অনেক সময় স্যার, যেমন আমাদের SE221, তো SE এর জন্য কি স্ট্রিং বা এমন কিছু আসে? স্ট্রিং দিলেন, স্ট্রিং, রাইট? এখন যদি আপনার যদি এমন হয় যে আপনি কোর্স আইডি কে স্ট্রিং দিবেন এন্ড আমি সেটাকে কেটে দিচ্ছি, দেন আপনি আমার কাছে এসে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি বলতে পারবেন, আর মাস্ট মিডের খাতা দেখে যাবেন যে আমি কোথাও ভুল করে কোথাও মার্কস কাটছি কিনা। কারণ আপনি হয়তো বা কোনো একটা জিনিস ভেবে লিখছেন এন্ড দ্যাট ইজ ভ্যালিড, বাট আমি এই জিনিসটাকে মার্কিং করি নাই, অথবা আমি তখন যে জিনিসটা ট্রাই করছি সেটা মাস্ট আমার কাছে এসে খাতা দেখে। আচ্ছা, এই জিনিসটা কি বুঝছি? কি কি হলো ভ্যারিয়েবলের নেম গুলা? জি স্যার। আচ্ছা, এখন আমরা করি বাকি জিনিসগুলা, বাট অনলি ফ্রি কোর্সেস। আচ্ছা, বাট অনলি ফ্রি কোর্সেস ডোন্ট হ্যাভ এনি কস্ট অর জিরো। তাইলে আমরা এই লাইনটা থেকে একটা কি ক্লু পাইলাম যে কোর্সের ভিতরে আবার টাইপ তৈরি হচ্ছে, একটা হচ্ছে ফ্রি কোর্স। তাহলে কি
এই যে ক্লাসটা, এই ক্লাসটা ইনহেরিট করতেছে, এই ক্লাসটাকে ইনহেরিট করতেছে, যেটা নাম হচ্ছে প্রি কোর্স, রাইট? প্রি কোর্স তাহলে কি হচ্ছে, এক্সটেন্ডস কোর্স, তাহলে এইটা নামে তাহলে আরেকটা ক্লাস আছে, যেটা আমরা এখান থেকে ইয়া করতে পারতেছি। এন্ড এইখানে আমাদের যে কোর্সের যে কস্টটা, সেটা অলওয়েজ জিরো। এইটাকে তাহলে আমরা বোঝানোর জন্য কি করতে পারি, আমরা এখানে নতুন একটা ভ্যারিয়েবল যেটা কস্টকে ডিফাইন করে, ইউজুয়াল কস্ট, এটাকে আমরা আবার ফ্লোট করে দিতে পারি, যেটা এক্সটেন্ড করবে। অ্যাকচুয়ালি আমি নোটপ্যাডে আপনাদেরকে এক্সটেন্ড জিনিসটা দেখাতে পারছি, সরি। এখান থেকে আর কি এই কোর্স থেকে একটা ডটেড লাইন যাবে এদিকে, এন্ড এটার ভিতরে একটা নিজস্ব ভ্যারিয়েবল থাকবে যেটার নাম হচ্ছে ইউজুয়াল কস্ট, যেটা ডেটা টাইপও অ্যাকচুয়ালি ফ্লোট হবে। এন্ড এটাকে আমরা আবার যেহেতু ডিফাইন করছি, তো আমাদের কাছে ইন্ডিপেন্ডেন্সি আছে যে এখানে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিতে পারবো। বুঝছি? কারো কোনো আপত্তি আছে এতদূর পর্যন্ত? জিরো। অলসো প্রিমিয়াম কোর্সেস, স্যার এখানে আমরা ইউজুয়াল কস্টকে কেন ভেরিয়েবল হিসেবে নিলাম? কারণ তো বলছি ফ্রি কোর্স, কারণ আমরা ইউজুয়াল কস্টের নতুন করে একটা ভ্যালু অ্যাসাইন করব। কিন্তু ফ্রি কোর্সের তো কোনো কস্টই নেই। এটাই তো, এখানে আমরা জিরো বসাবো বলে আমরা এই ভ্যারিয়েবলটা দিয়েছি। স্যার বিষয়টা কি এরকম করতে পারতাম যে আমরা কোর্সের মধ্যে যে আমাদের কমন ভেরিয়েবল গুলো ওগুলো নিলাম, দেন আমরা পেইড কোর্স আর ফ্রি কোর্স নামে দুইটা আলাদা ক্লাস করলাম, দেন দুইটার মধ্যে ইউজুয়াল কস্ট নামে দুইটা ভেরিয়েবল নিলাম, এরকম করলে কি ভুল হইতো স্যার? আচ্ছা, আপনার ফ্রি কোর্স যে একটাই আছে, এটা না স্যার, ওইটা বলছি ফ্রি কোর্স অনেক থাকতে পারে, তো মানে দুইটা ক্লাস করলাম, পেইড কোর্স একটা ক্লাসের মধ্যে রাখলাম, একটা কোর্স ফ্রি ক্লাসের মধ্যে রাখলাম, এটা আমি বলতে চাচ্ছি স্যার। আচ্ছা, পরের আরো জিনিস আছে একটু দাঁড়ান। Also, the premium courses have VAT cost as an attribute or 15% VAT added to the usual. তার মানে কি হচ্ছে, আপনার আরো একটা ক্লাসের নাম চলে আসছে, যেটার নাম হচ্ছে প্রিমিয়াম কোর্স। প্রিমিয়াম কোর্স কি ইনহেরিটেন্স হবে? হ্যাঁ, এইটাও ইনহেরিটেন্স হবে, ইনহেরিটেন্স তো দেখাতে পারছি। আচ্ছা, তাহলে প্রিমিয়াম কোর্স নামের আরেকটা ক্লাস আছে, যেটার ভিতরে কস্টটাকে কিভাবে ডিফাইন করতেছে, যেটার ভিতরে কস্ট ডিফাইন হচ্ছে আগের যে নরমাল যে কোর্স, মানে রেগুলার কোর্সের যে কস্ট থাকবে, সেইটার সাথে আপনার 15% কস্ট আপনি অ্যাড করতে হবে। আচ্ছা, আমি একটু দেখাই, তাহলে এইটাকেও আমরা ফ্লোট দিলাম। কিন্তু দেখেন তো, এই যে আমরা এই জিনিসটা যেটা লিখছি যে কস্ট কোলন ফ্লোট, এই জিনিসটা কি, এইটা আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে এইটার সাথে 15% ভ্যাট কোথাও যোগ হয়েছে না। তাহলে এটাকে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল রাখাটা একটা বোকামি, কারণ আপনি কোনোভাবে বুঝাইতে পারতেছেন না যে এটা অ্যাকচুয়ালি 15% অ্যাডেড, মানে ট্যাক্স এখানে অ্যাড করা হয়েছে। তাহলে এখানে আপনার কি করা উচিত ছিল, এইটাকে অ্যাকচুয়ালি আপনি বানাবেন একটা মেথড। এই মেথডের ভিতরে প্যারামিটার কি থাকবে, কস্ট, ইউজুয়াল কস্ট, রাইট? ইউজুয়াল কস্ট একটা হচ্ছে প্যারামিটার থাকবে, যেটা অ্যাকচুয়ালি উপরের ওই নামটার সাথে ম্যাচ করতে হবে, এন্ড যেটা রিটার্ন করবে একটা ফ্লোট ভ্যালু। মানে কি হলো, তাহলে এখানে এইটা বোঝা যাচ্ছে যে আপনার কস্ট নামে একটা ভ্যারিয়েবল আছে, যেটা মেথড আছে, যেটা প্যারামিটার হিসেবে অ্যাকসেপ্ট করতেছে উপরের এই ইউজুয়াল কস্ট, রাইট? এটা সামনে অবশ্যই ফ্লোট দিতে হবে, ফ্লোট ইউজুয়াল কস্ট, দেন কোলন দিয়ে আপনি রিটার্ন করতেছেন একটা ফ্লোট টাইপের একটা জিনিস। এইটা এক্সটেন্ড করবে কাকে, প্রিমিয়াম কোর্স, তাহলে এক্সটেন্ড করবে কাকে, এই কোর্স ক্লাসটাকে। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। আচ্ছা, as an attribute where 15% VAT is added to the usual cost, এই 15% অ্যাকচুয়ালি আপনি ইনক্রিমেন্ট করার কোনো জায়গা নাই, কারণ আপনি তো এই জিনিসটা তো এখন তো কোড লিখতেছেন না, রাইট? আপনি জাস্ট ডায়াগ্রাম ড্র করতেছেন। সো 15% যে কোড করবে সে বুঝে নিবে এটা। আপনার ডায়াগ্রাম ড্র করার সময় আপনি এইটুকু করে আপনি তাকে ইন্ডিকেট করছেন যে তুমি যে নরমাল কস্টটা যে বানাবা, সেখানে একটা কাহিনী করতে হবে, সেটা ইউজুয়াল কস্টের সাথে
তোমার রিলেটেবল। সো ওই জিনিসটাকে একটু মাথায় রেখো, তুমি দেখে নিবে কি আসবে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কি, দি টাইমড কোর্স শুড হ্যাভ এ টাইম লিমিট অ্যাজ এ মেথড। মানে কি আরো একটা কোর্স আছে যেটা টাইম কোর্স, তাহলে এক কোর্স নামের যে প্যারেন্ট ক্লাস, সেটা চারটা ক্লাস, সরি তিনটা ক্লাসকে ইনহেরিট, তিনটা ক্লাস কোর্স ক্লাসকে ইনহেরিট করে। আর এখানে আপনার ডিরেক্টলি বলে দেওয়া টাইম কোর্সেস শুড হ্যাভ এ টাইম লিমিট অ্যাজ এ মেথড। তাহলে কি, আর আরো একটা ক্লাস আছে যেটা নাম হচ্ছে টাইম ক্লাস, আর যেটা অ্যাকচুয়ালি এর ভ্যারিয়েবলের কথা আপনার কিছু বলা নাই, তো আপনি ভ্যারিয়েবলের জায়গাটা ফাঁকা রাখবেন এন্ড দেন আপনি ইয়া করবেন যে টাইম লিমিট নামে একটা টাইম লিমিট। এর ভিতরে কোনো প্যারামিটার দেওয়া কি দরকার আছে না? এইটা কি রিটার্ন করা উচিত বলে আপনার মনে হয়, একটু জানান তো আমাকে। টাইম লিমিটের তাকে রিটার্নটা একটু দেওয়া লাগবে, তাহলে এই জিনিসটা কি রিটার্ন করবে বলে আপনার উচিত? ডেট। হ্যাঁ, ডেট। ডেট স্যার। টাইম লিমিট দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝেন আপনি? আপনাদের যখন কোন একটা আপনাদের এক্সামের ভিতরে যখন আপনাদের একটা টাইমার তো থাকে, 1.5 ঘন্টার আপনার মিড এক্সাম, তাহলে এই 1.5 ঘন্টার মিড এক্সামের পরে একটা ফিডব্যাক রাইট, মানে যে আপনারা লেখা শেষ করতে পারছেন নাকি পারেন নাই, সে ওই সার্টিফিকেট বুলিয়ান না ফ্ল্যাগ, রাইট, এখানে হওয়া উচিত হচ্ছে বুলিয়ান টাইম লিমিটের রিটার্ন টাইম। সবাই কি বুঝতে পারছি? এই জন্য বলি যে কোশ্চেন নিয়ে তাড়াহুড়া করবেন না, এখানে আপনি ডেট লিখে দিলে সেটা দেখেন জিনিসটা লজিক্যালি কারেক্ট। আবার বলেন, শোনা যায়নি। আচ্ছা, আপনি যদি এইখানে যে টাইম লিমিটের পরে আপনি এইখানে যদি ডেট লিখতেন, আর টাইম লিমিটের পরে আপনি এখানে যদি ডেট লিখতেন, লেটস আপনি এখানে ডেট লিখলেন, এখন ডেট নামে যে ডেটাটা এবার, তাহলে এখন এই ডেট দিয়ে আপনি যে কোডার থাকবে তাকে কি বুঝাইতে চাচ্ছেন? যে টাইম লিমিট নামে আপনার একটা জিনিস আছে, এখন লিমিট সে ক্রস করলো কিনা এইটার সাথে কি ডেটের কি কোনো সম্পর্ক আছে? তার মানে আর যে অ্যাকচুয়ালি ম্যাটার যে আপনি টাইম লিমিট দিয়ে দিচ্ছেন আর আপনি রিটার্ন করলেন একটা ডেট। স্যার ফার্স্টে ভাবছিলাম যে কোনো ডেট দেওয়া থাকবে, তাই ওই ডেটের মধ্যে শেষ করতে পারছি কিনা, এজন্য ভাবছিলাম ডেট হবে। খুবই ভালো কথা এটা বলা, কিন্তু দেখেন টাইম লিমিট আপনার মেথডের নাম, মানে আপনি বুঝাইতে পারলে আমি কাটবো না, অথবা আপনি না বুঝাইতে পারলে ডেটে আমি কাটবো না। স্যার আপনার মাইক থেকে একটা নয়েজ হচ্ছে, মানে আপনার এর জন্য আপনার ভয়েস শোনা যাচ্ছে না ঠিক মতো। আসলে বেটার। জি স্যার। খুবই হাই রেডিও ফ্রিকোয়েন্সি এলাকায় আছে, আমার পাশে হচ্ছে রেডিও সেন্টার। আচ্ছা, এনিওয়ে, তো এইখানে হচ্ছে তাহলে আপনি ডেট যদি ইউজ করেন, তাহলে এটা অ্যাকচুয়ালি আপনি আপনি জিনিসটাকে এখন ডিজাইন করেন। তার মানে আমিও ডেটের পক্ষে আমি লজিক এটা বানাইতে পারি যে ধরেন টাইম লিমিট আপনাকে একটা ডেট রিটার্ন করলো, এন্ড এই ডেটটাকে আপনি কম্পেয়ার করতেছেন অন্য জায়গায় যে এটার এক্সপেক্টেড ডেট আর এই ডেট এই দুটো ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে জিনিসটা আপনি তাকে সার্টিফিকেট দিয়ে দেন, আর যদি ডেট যদি না ম্যাচ করে তাহলে আপনি তাকে সার্টিফিকেট দিয়ে দেন, রাইট? তো ইউ হ্যাভ টু কাম আপ উইথ এ ডিসিশন টু টু মাই রুম যে আপনি এই জিনিসটা এটা ভেবে লিখছেন, বুঝতে পারছেন? আর বাট এইখানে আইডিয়াল হচ্ছে আপনি এখানে বুলিয়ান দিলে, তার মানে এইখান থেকে তার মানে এই মেথডটাকে অন্য আর কারো উপর তখন ডিপেন্ড করতে হইতো না যে অন্য মেথডে চেক করবেন যে এ কি করতেছে। কথা বুঝছি কেন বুলিয়ান দেয়ারকে আমি সাজেস্ট করতেছি। আচ্ছা, তো
তো আমাদের ফার্স্ট প্যারার যেসব প্রবলেম গুলো ছিল ওই ফার্স্ট প্যারাটা শেষ হলো। এখন সেকেন্ড প্যারায় যেটা বলতেছে এটাকে আমি জাস্ট বলে দিব আপনাদের, আপনারা নিজেরা হয়তো এটা ডিজাইন করতে পারেন। In this system, after completion of any course, it should automatically generate a certificate. গেল, এখানে আমাদের কি কোনো ক্লু আছে যে আমাদের কি কি কোনো ক্লাস আছে কিনা, অথবা কোনো ভ্যারিয়েবল অথবা কোনো মেথড নিয়ে কোনো রকমের কোনো নির্দেশ দেওয়া আছে বলে আপনাদের মনে হচ্ছে? হোপফুলি না, এই লাইনটাই কোনো জেনারেট সার্টিফিকেট কি মেথড হিসেবে ধরা যায় না? হ্যাঁ রাইট, জেনারেট সার্টিফিকেট তাহলে একটা কাহিনী হচ্ছে যে অটোমেটিক্যালি জেনারেট এ সার্টিফিকেট। তাহলে জেনারেট সার্টিফিকেট একটা জিনিস যেটা আপনারা মাথায় রাখলেন, বাট একটা ক্লাস বলে এখনো পর্যন্ত আমরা এটাকে করতে চাই। তার মানে জেনারেট সার্টিফিকেট তো প্রত্যেকটা কোর্সের নিচেই তো আমরা তো দিয়ে দিতে পারি, তাই না? যে প্রত্যেকটা কোর্সের সাথে একটা করে জেনারেট সার্টিফিকেট যে ফ্রি কোর্সের নিচে আমরা একটা মেথড হিসেবে দিয়ে দিতে পারি যে স্যার প্যারেন্ট ক্লাসে কি জেনারেট সার্টিফিকেটটা দেওয়া যেত না? হ্যাঁ আমি দিচ্ছি। জেনারেট সার্টিফিকেট নামে একটা মেথড আমরা এখানে ইম্পোর্ট করতে সবগুলাতে। আমি টাইম কোর্সেরটা আপাতত না ধরি, হ্যাঁ আমরা জাস্ট এই তিনটা দিয়ে দেখি। আচ্ছা, তাহলে জেনারেট সার্টিফিকেট নামে প্রত্যেকটা কোর্সের এগেইনস্টে আমরা একটা করে মেথড দিয়ে রাখি। ধরি যে আমরা যে কাজটা করতেছি এটা ঠিক, যে প্রত্যেকটা ক্লাসের এগেইনস্টে অ্যাকচুয়ালি জেনারেট সার্টিফিকেট নামে একটা মেথড থাকবে। এখন আগে বলেন যে এইটা রিটার্ন টাইপ কি হওয়া উচিত? স্যার ভয়েড। স্যার এখানে তো বলেই দিছে স্যার, স্ট্রিং মানে হচ্ছে পরের ইয়াতে, তাহলে স্ট্রিং হবে। Only premium courses should have three types of certificate. Superficial student providing certificate if it is not completed on time. String কোথায় বলা হচ্ছে? স্যার এটা তো বুলিয়ান দেওয়া যায়। সুপারফিশিয়াল লার্নার। হ্যাঁ স্যার এটা কি বুলিয়ান দেওয়া যায় না? কারণ কমপ্লিশনের পরেই তো সার্টিফিকেটটা জেনারেট হবে, তো যদি বুলিয়ান রাখি। আচ্ছা না দেখেন, আমি কিন্তু এখনো কিন্তু সার্টিফিকেট নামের কিন্তু কোনো ক্লাসের ভিতরে কাজ করছি। আপনার সার্টিফিকেটের ভিতরে কারণ আপনি বিএসসি কমপ্লিট করে আপনি যে সার্টিফিকেটটা পাবেন ওইখানে কি খালি এটা লেখা থাকবে যে ট্রু অর ফলস, এটা লেখা থাকবে না? পুরো একটা সার্টিফিকেট লেখা থাকবে না যে অমুক পাসড উইথ দ্য সিজিপিএ এত, এই নিচে হচ্ছে ভিসি প্রভিসি যাদের সাইন সিগনেচার থাকবে। তাইলে সার্টিফিকেট অ্যাকচুয়ালি কি? আপনাদের টু স্ট্রিং মেথড পড়াইছিলাম ক্লাসে লাস্টের দিকে। জি স্যার। এই যে টু স্ট্রিং মেথড এইটা কি করে, পুরো একটা ক্লাসের ডেটাকে আপনি যেভাবে রিপ্রেজেন্ট করতে চান সেইভাবে জিনিসটাকে নিয়ে আসে। এই টু স্ট্রিং এর রিটার্ন টাইপ কি থাকে? স্ট্রিং থাকে স্যার, একটা স্ট্রিং থাকে। এখন দেখেন তো লেটস সে কারো নাম হচ্ছে মাহবুব আর রিফা আর হচ্ছে জান্নাতুল, এদের তিনজনের নাম আর আইডি কি সেম হবে? ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে। তাহলে সবার জন্য যদি ডিফারেন্ট যদি সার্টিফিকেট পাইতে হয় তাহলে এই যে সবার নাম আর সবার আইডি এগুলো সব কোথায় এক্সিস্ট করতেছে? অলরেডি ভেরিয়েবলের মধ্যে এক্সিস্ট করতেছে মেইন মেথডে। এই ভ্যারিয়েবল গুলো কোথায় আছে? প্যারেন্ট ক্লাসে স্যার। রাইট, আপনি হচ্ছে একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। তাহলে আপনার অবজেক্টের ভিতরে যে নেম ভ্যারিয়েবল আছে সেইটার ভিতরে এইসব নামগুলো আছে, আইডি গুলো আছে, তাই না? জি স্যার। তাহলে রিটার্ন কি করতে হবে? লার্নার ক্লাসের অবজেক্ট। তাহলে আগে একটা লার্নার ক্লাস বানাইতে হবে, তাহলে কি আপনি তার অবজেক্ট রিটার্ন করতে পারবেন? আমার এখানে তো খালি একটা কোর্স নামের একটা ক্লাস আছে, অথবা ফ্রি কোর্স অথবা প্রিমিয়াম কোর্স, এইসব জিনিসগুলো আছে আমার কাছে। তাহলে এখনো লার্নার নামে কিছু নাই। প্রত্যেকটা ইউজারের এগেইনস্টে
তাহলে কোনো একটা ক্লাস কাজ করতেছে, তাহলে এইখানে অ্যাকচুয়ালি এই লাইনটার ভিতরে আমাদের কাজ কত বেড়ে গেল দেখছেন? এই জন্য এটা 10 মার্ক। জাস্ট এই 3টা ক্লাসকে ড্র করার জন্য কিন্তু 10 মার্ক ছিল না। এই ক্যাচটা বোঝার জন্য হচ্ছে 10 মার্ক, যে অটোমেটিক্যালি জেনারেট সার্টিফিকেট। এখন সার্টিফিকেট কিভাবে জেনারেট করা যায়? সার্টিফিকেট জেনারেশনের জন্য মাস্ট একটা নাম লাগবে, মাস্ট একটা আইডি লাগবে, অথবা এই টাইপের কিছু কিছু জিনিস লাগবে। এইখানে আপনার তাহলে উচিত হইতো এখানে তাহলে আপনার উচিত হইতো যে একটা ইয়া করা, যে বাই দ্য ওয়ে পরের লাইনে কিন্তু একটা ক্লু দেয়া আছে, লার্নার নামে একটা ক্লাস বানানো, যেটার ভিতরে অ্যাটলিস্ট 2টা ভ্যারিয়েবল থাকবে, নেম আর একটা হচ্ছে আইডি। আপনি চাইলে আরো ভ্যারিয়েবলস দিতে পারেন, বাট বেসিক হচ্ছে এই 2টা। অথবা আইডি যদি না দিয়ে যদি খালি নেমও যদি দিতেন তাও আমি মেনে নিতাম, আই মিন তার মানে তাও এটা অ্যাকসেপ্টেড হতো। মেথডস আপনার যেহেতু কোনো ক্লুতে কিচ্ছু বলা নাই অথবা কোনো ইন্ডিকেশন দেওয়া নাই, তো আপনি মেথড দিলে দিবেন, না দিলে না দিবেন, বাট জায়গা কিন্তু রাখতে হবে মেথড। বুঝতে পারছি? স্যার এখানে লার্নারটা কি স্ট্যান্ডার্ড ক্লাস হবে নাকি কোনো ক্লাসকে আবার মানে ইনহেরিট করবে? বলেন তো, লার্নার কে কি কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লাস হিসেবে রাখা উচিত নাকি কোনো ক্লাস? রাখলে তো এটার সাথে সম্পর্ক থাকবে না, কোর্সের নামটাও আমি তো পাবো না স্যার। কোর্সের নাম পাবেন না? সার্টিফিকেট জেনারেট করতে গেলে তো আমার যেমন প্রিমিয়াম কোর্সের টাইমলাইন বা অন্য কিছু দরকার হবে না স্যার? হ্যাঁ রাইট, আপনি সার্টিফিকেট নামের যখন যদি কোনো ক্লাস বানানোর কথা যদি প্ল্যান নিয়ে থাকেন, সার্টিফিকেটের যে কনস্ট্রাক্টর হবে, এই কনস্ট্রাক্টরের ভিতরে এখন কি কি যাবে বলেন তো? লার্নার এল যাওয়া উচিত। সার্টিফিকেট তো কোন একটা লার্নারের এগেইনস্টে বানাচ্ছেন নাকি? জি স্যার। এই যে, আর রিটার্ন কি করা উচিত? একটা স্ট্রিং। জি স্যার। এই কাহিনী, এই যে এই দুইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের জিনিস, যেটা আপনারা গেট করে নিয়ে আসবেন আপনার পুরো লার্নিং থেকে। স্যার সার্টিফিকেট কি আবার আরেকটা ক্লাস বানাবো? আচ্ছা দেখেন, এটার কিন্তু কোনো বাধা ধরা কিন্তু কোনো নিয়ম নাই। আপনি যদি চাইতেন, আপনি এই সব ক্লাসের ভিতরে এই জিনিসটাকে কি বলে মেথড হিসেবেও আপনি ইউজ করতে পারতেন। তার মানে মেথড হিসেবে এখানে যে জেনারেট সার্টিফিকেট কিন্তু দিতে পারতেন, বাট এর ভিতরে কিন্তু তখন আবার লার্নারের ইনফরমেশন কিন্তু পাঠাইতে হইতোই। বাট আপনি যদি চান, এখানে আপনি সার্টিফিকেট নামে আলাদা একটা ক্লাস তৈরি করতে পারেন। একটা জিনিসকে অনেকভাবে ডিজাইন করা যায়, তো ইউ হ্যাভ টু বি ফ্রি ইন থিঙ্কিং। বুঝতে পারছেন? স্যার এই দুইটা কি তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লাস হিসেবে থাকবে? হ্যাঁ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস যেখানে আপনি লার্নারের এল নিচ্ছেন, আর আরো একটা জিনিস নিতে পারেন, আপনি কোর্সের সি নিবেন। তার মানে কোর্স কি অবস্থা, কোর্স কি কমপ্লিট করছে নাকি করে নাই। এই যে কোর্স প্যারেন্ট ক্লাসের মধ্যে আপনি যে কোনো চাইল্ডকে ফিট করাইতে পারেন। বুঝছেন? আচ্ছা, কারো কি কোনো কনফিউশন আছে? দ্য থিং ইজ, আপনারা কোশ্চেনটা পাইনি একটু চিন্তা করবেন যে এখানে কি ভাবে আমরা কোন কোন ইনফরমেশন পাচ্ছি। জাস্ট পাই লেখা শুরু করে দেওয়ার দরকার নাই, একটু চিন্তা করবেন। হোপফুলি টাইম অনেক থাকবে, 1.5 ঘন্টা ইজ হিউজ। আপনাদের কোশ্চেন তো ওই যে যা তার মানে পড়াইছি ওর মধ্যে থেকেই আসবে। এইসব কিছু কিছু জিনিস আমি রেখে দেই আপনাদের নিজেদের থেকে একটু চিন্তা করার জন্য। আমি কিন্তু এখানে কিন্তু নতুন কিছু শিখাই নাই, এই সব জিনিসগুলো আপনারা অলরেডি জানেন। এখন ডায়াগ্রামের ভিতরে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে স্যার? মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু দিলে ভালোই তো স্যার। মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনি যদি থিওরি খালি পড়ে আসেন, তার মানে ওই যে যেসব ডিফারেন্স অথবা সংজ্ঞা টঙ্গা এইসব জিনিসগুলো যদি পড়ে আসেন, তাহলে আপনি মোটামুটি 3 মার্ক, মেবি 2 or 3 এই মার্কসটা পাবেন। আর বাকি 22 মার্কস আপনি কোড এন্ড ডায়াগ্রাম থেকে আসেন। ডায়াগ্রাম থেকে মোস্ট প্রবলি
7, 8, 9, 10, 8 or 7 or 8 দিছি মনে হয়, আমার খেয়াল নাই এক্স্যাক্টলি, বাট এইরকম একটা ভালো মার্কস আছে ডায়াগ্রাম থেকে। স্যার এইখানেরই হচ্ছে যে কস্ট মেথডটা যদি আবার একটু বলতেন, মানে কিভাবে। ইউজুয়াল কস্ট, না স্যার, ওই যে প্রিমিয়াম কোর্সের ভিতর যেটা কস্ট। আচ্ছা প্রিমিয়াম কোর্সে বলা আছে কি যে সে 15% ভ্যাট অ্যাড করতেছে, তাই না? জি স্যার। প্রিভিয়াস কোশ্চেনটারে কি আমরা ওটাকে ইভালুয়েট করতেছি, তাহলে 15% যদি ভ্যাট অ্যাড করে প্রিভিয়াস আই মিন ইউজুয়াল কস্টের সাথে, তাহলে আমার কি ইউজুয়াল কস্টটাও দরকার হচ্ছে, তাই না? ইউজুয়াল কস্ট যদি আমি না জানি, তাহলে কি আমি কি জানবো যে আমার কতর সাথে 15% অ্যাড হইতে হবে? এই জন্য আমরা এই জিনিসটাকে প্যারামিটার হিসেবে নিয়ে আসছি প্রিমিয়াম কোর্সের ভিতরে। ক্লিয়ার? জি স্যার। স্যার প্রিমিয়াম কোর্স যে এখানে বসে 3 টাইপসের সার্টিফিকেট প্রোভাইড করবে, যে তিনটা হচ্ছে নাম দিয়ে দিয়েছে, ওগুলো আমরা কোথায় লিখবো আর কি? লার্নার, এই যে লার্নার। আচ্ছা এগুলা কি ডিফাইন করে দিতে হবে বা কিছু? এখানে তো লিখে দিছে, এই জন্য জিজ্ঞেস করতেছি। কি ডিফাইন করবেন? মানে সুপারফাস্ট লার্নার নামে একটা আলাদা একটা ক্লাস থাকবে যেটা এক্সটেন্ড করতেছে লার্নারকে। এখন সুপারফাস্ট লার্নার এর ভিতরে কি কি ইনপুট যাওয়া লাগবে? জেনারেট সার্টিফিকেট নামে মাস্ট একটা মেথড থাকা উচিত। জেনারেট আর হচ্ছে লার্নার থেকে আবার ইনহেরিট করবে, এটা বলতেছেন? আচ্ছা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শোনা যায় স্যার। আচ্ছা আরেকবার একটু কোশ্চেনটা একটু করবেন কাইন্ডলি। স্যার ওই যে 3 ধরনের যে সার্টিফিকেট প্রোভাইড করতেছে, ওগুলো আমরা কোথায় অ্যাড করব, মানে লার্নারের মধ্যে কোথায় অ্যাড করব সেটা জিজ্ঞেস করছি। আচ্ছা আপনারা হচ্ছে এই জিনিসটাকে লার্নারের ভিতরে না করে লার্নারকে যদি এক্সটেন্ড করে বাকি তিনটা ক্লাস, ওদের তিনজনের ভিতরে জেনারেট সার্টিফিকেট, আই মিন জেনারেট সার্টিফিকেটের ভিতরে কিন্তু আবার কিন্তু টাইম লাগবে, যেহেতু তার মানে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে 3 রকমের লার্নার দেওয়া আছে, সুপারফাস্ট, ফাস্ট আর মডারেট লার্নার, যারা অ্যাকচুয়ালি টাইমের বেসিসে হচ্ছে যে কে কত ফাস্ট লার্ন করতে পারছে। সুপারফাস্টে সব থেকে বেশি ফাস্ট করছে, আর ফাস্টের ভিতরে হচ্ছে নর্মাল, তার মানে নর্মাল রেশিওতে করছে, আর মডারেট মানে হচ্ছে একেবারে শেষ পয়েন্টে যে লার্ন করতে পারছে। এই 3 রকমের লার্নার আছে। তো আপনারা এই সব জিনিসগুলাকে যদি মেথডের ভিতরে যদি ইমপ্লিমেন্ট করতে চান তাহলে মেথডের ভিতরে করবেন, আর যদি তা না করতে চান তাহলে তাও আগাইতে পারেন। তার মানে লার্নারের মধ্যে 3টা মেথডও নিতে পারি, মানে যে 3 ধরনের যে সার্টিফিকেট, হ্যাঁ 3টা মেথড। বাট ওর ভিতরে মাস্ট আপনাকে ওই টাইম কিন্তু প্যারামিটার হিসেবে নিতে হবে ওই মেথডের ভিতরে। টাইম প্যারামিটার, আচ্ছা। আচ্ছা আর কি কারো কি কোনো কোশ্চেন? স্যার এখনো কি জেনারেট সার্টিফিকেট উল্লেখ করা লাগবে প্রত্যেকটা জায়গায়, নাকি সার্টিফিকেট আলাদা যদি ক্লাস তৈরি করি তাহলে আর এটা লাগবে না? তখন এটা দরকার নাই ফর অবভিয়াস রিজন। আর কারো কোনো প্রবলেম এই ব্যাপারে? স্যার কস্টের ক্ষেত্রে আমরা ভ্যাটেড কস্ট প্লাস কস্টের ক্ষেত্রে আমরা ইন্টিজার ব্যবহার করতে পারবো না? দেখেন কস্ট হচ্ছে একটা যদি ডাবল টাইপের অথবা যদি একটা ফ্লোট টাইপের যদি একটা ভ্যালু হয়, তাহলে আপনি ভ্যাটেড কস্ট তো অবশ্যই ফ্লোট হওয়া উচিত, তাই না? ওকে স্যার। আচ্ছা আমরা এখন ইনহেরিটেন্স আর অ্যাবস্ট্রাকশনের ভিতরে ডিফারেন্সটা একটু বোঝার ট্রাই করব। যদিও এই দুইটার ভিতরে তার মানে অনেক কোনোই সম্পর্ক থাকার কথা না, বাট এই দুটা নিয়ে অ্যাকচুয়ালি কনফিউজ কেন হচ্ছে আমি জানি না। ইনহেরিটেন্স হচ্ছে যখন আপনি প্যারেন্ট ক্লাসের কোনো একটা প্রপার্টিকে আপনি চাইল্ড ক্লাসের ভিতরে পাস করতেছেন,
এইখানে আমরা মাল্টিপল টাইম দেখলাম যে কোর্স নামের একটা জিনিস আছে, এটাকে আপনি ফ্রি কোর্স বলতেছেন মাঝে মাঝে, এটাকে আপনি প্রিমিয়াম কোর্স বানাচ্ছেন মাঝে মাঝে। তার মানে কি, ফ্রি কোর্সের ভিতরে দেখেন এই সব জিনিসগুলো কিন্তু অলরেডি ইনক্লুডেড। দেন আপনি নতুন একটা জিনিস অ্যাড করতেছেন যেটা হচ্ছে ফ্লোট, ইউজুয়াল কস্ট আর কি। তা কাহিনী যেটা, সেটা হচ্ছে ইউজুয়াল কস্ট এখানেও আছে এন্ড এখানেও আছে। এটা পলিমরফিজমের একটা পার্ট, আপনারা অলরেডি এগুলো জানেন। বাট ইনহেরিটেন্সের মেইন কাহিনীটা হচ্ছে আপনি যেন প্যারেন্ট ক্লাসের যা সব প্রপার্টি আছে সেগুলো যেন আপনি চাইল্ড ক্লাসে যেন ইউজ করতে পারেন। দ্যাটস দ্য থিং উই নো ইন ইনহেরিটেন্স। আচ্ছা, আচ্ছা, আর অ্যাবস্ট্রাকশনের জিনিসটা কি? অ্যাবস্ট্রাকশনের জিনিসটা হচ্ছে এই যে আমাকে যে একজন কোশ্চেন করেছে প্রাইভেট বানাবো আমরা কিভাবে বুঝবো? তাহলে অ্যাবস্ট্রাক্টের ব্যাপারটা হচ্ছে আমরা কোনো জিনিসকে একটা অ্যাবস্ট্রাকশনের ব্যাপারটা হচ্ছে, সরি আমি 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 অন্যদিকে চলে গেছিলাম। অ্যাবস্ট্রাকশনের ব্যাপারটা হচ্ছে আমরা কোনো একটা ক্লাস লিখবো এন্ড আমরা বলবো না যে ক্লাসের ভিতরে কি আছে, আমরা জাস্ট তৈরি করে দেবো। অ্যাবস্ট্রাকশনকে একটা রিয়েল লাইফ সিনারিতে এভাবে চিন্তা করেন। হ্যাঁ, ধরেন আপনি কোনো একটা রোবট বানাইছেন, এখন এই রোবটটার আপনি হচ্ছে জাস্ট দুইটা হাত আপনি বের করার জন্য অ্যাকচুয়েটেড যেটা আর কি, দুইটা ওই যে রোবোটিক আর্ম আপনি বের করে রেখে দিয়ে চলে গেছেন। 10 বছর পরে আপনি দেখলেন যে এর অ্যাকচুয়ালি দুটো হাত দিয়ে হচ্ছে না, আপনি তিনটা হাত দরকার, তিনটা হাত বানাইলেন, তার মানে তিনটা অ্যাকচুয়েটার বানাইলেন। আপনি আরো 10 বছর পর দেখলেন যে অ্যাকচুয়ালি 5টা হাত দরকার, তাহলে আমার কাজ হচ্ছে না, তখন আপনি আবার 5টা হাত বানাবেন। এখন দেখেন এই যে প্রত্যেকবার যখন আপনি নাম্বার অফ হ্যান্ড যখন বাড়াচ্ছেন, তাইলে প্রত্যেকবার অ্যাকচুয়ালি রোবটটার ভিতরে আবার আপনি হোলস ক্রিয়েট করতেছেন এন্ড আপনি তার যে জোড়া লাগাইছিলেন ভিতরে সেগুলোকে আবার চেঞ্জ করতেছেন এন্ড হাবিজাবি অনেক রকমের কাজ। এইটাকে না করে আপনি প্রথমে যদি এই রোবটের ভিতরে লেটস সে 30টা হাত বের করার মতন আপনি যদি স্পেস যদি রেখে তারপর যদি রোবটটাকে যদি তৈরি করতেন, অথবা ভ্যারিয়েবল নাম্বার অফ হ্যান্ড আপনি ইউজ করার মতন স্পেস রেখে আপনি যদি রোবটটাকে যদি বিল্ড করতেন, তাইলে কিন্তু জিনিসটা আরো বেশি এফিশিয়েন্ট হইতো। আমরা যেই ক্লাসগুলো বানাবো অথবা যেই প্ল্যাটফর্মে কাজগুলো করব ইন ফিউচার, ওইখানে বেশিরভাগ কাজই আমরা দেখবো যে অ্যাবস্ট্রাকশন দিয়ে হচ্ছে। অ্যাবস্ট্রাকশন দিয়ে কিভাবে হচ্ছে, আমাদের একটা বড় একটা স্পেস রেখে দেওয়া হয়। তার মানে প্রত্যেকটা দেখবেন ক্লাস, যখন আপনারা কোন ক্লাস কিভাবে এক্সটেন্ড করে করে আসছে, এর যখন রুট লেভেলে যখন যাবেন তখন দেখবেন যে ম্যাক্সিমাম জিনিসগুলো সব অ্যাবস্ট্রাক্ট। কেন? কারণ এইগুলোকে পরে যখন বাড়ানো হয়েছে অথবা পরে যখন রিইউজ করা হয়েছে, জিনিসটা তখন এফিশিয়েন্ট হয়। ঠিক আছে, আপনি প্রথমে জাস্ট কোনো কিছুর একটা মডেল বলে দিচ্ছেন যে আমার কোর্স নামের একটা জিনিস আছে, এর ভিতরে আমি সবকিছু অ্যাবস্ট্রাক্ট করে রাখলাম। তার মানে কি, কোর্সের ভিতরে এর পরে আমরা চাইলে এটাকে বিভিন্ন ভাবে ইউজ করতে পারবো। কিন্তু আপনি প্রথমে যদি কোনো একটা ভ্যালু করে দেন, তাহলে এইটাকে চেঞ্জ করতে গেলে আপনাকে একেবারে কোড বেস পর্যন্ত যাইতে হবে জিনিসটাকে মার্কেটে ডিপ্লয় করার পরে। আমার কথা কি বোঝা গেল নাকি আমি আরো ডিস্ট্রাক্ট করে দিলাম আপনাকে? আছেন? কারো কি কোনো কনফিউশন আছে? না স্যার। এটা নিয়ে আমার মনে হয় না যে এই সময় কথা বলা উচিত, কারণ এটা খুবই সহজ জিনিস এন্ড জিনিস দুটার ভিতরে আইডিয়া ক্লাস করার মতো তেমন কিছু ছিল না। যে কোশ্চেন করছিলেন সে কি কোনো কিছু স্পেসিফিক কি আর কিছু নিয়ে কি বুঝেন না এমন আছে ইনহেরিটেন্স আর অ্যাবস্ট্রাকশনের ভিতরে? নো স্যার, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আর কি কারো কোনো কনফিউশন আছে? নাহলে আমরা মিটিং এখানে এন্ড করে দেই। দরকার নেই, আপনার অ্যাগ্রিগেশন কম্পোজিশন এইখানে দেওয়ার দরকার নেই। বাট যদি দিতে চান, যেটা দেওয়াটা ভালো, সেটা হচ্ছে দেখেন, আপনি যদি লার্নারের সাথে কোর্স এইটার কি রকম রিলেশন, নিজে একটু জাস্টিফাই করে একটু দেখেন যে কোর্স না থাকলে কি লার্নার থাকবে, নাকি লার্নার না থাকলে কোর্স থাকবে। আরেকটা যেটা আপনি চিন্তা করবেন সেটা হচ্ছে সার্টিফিকেটের সাথে লার্নারের এন্ড সার্টিফিকেটের সাথে কোর্সের জিনিসের
সাথে অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসের রিলেশনটা একটু বের করবেন। এটা যদিও আপনার সিনারিওর সাথে রিলেটেড না, তার মানে একটা স্যার আপনার ওইখান থেকে নয়েজ আসতেছে, কিছু শোনা যায় না। এখন এখন কিছু শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আপনি আপনি এখন লার্নারের সাথে কোর্সের কিরকম রিলেশন বানাবেন অ্যান্ড সার্টিফিকেটের সাথে কোর্সের কিরকম রিলেশন বানাবেন, এটাকে এখন একটু নিজে একটু ইয়া করেন। এই জন্য কিন্তু আপনাদের সহজ সহজ সিনারিও দেওয়া হচ্ছে। আপনারা যে জিনিসগুলো চিনেন, কোর্স আপনারা কি জিনিস সেটা বুঝেন, লার্নার কি জিনিস বুঝেন, তো কোনটার সাথে কিরকম রিলেশন হবে এটা একটু। স্যার, ইউএমএল এর লাস্টের দিকে যে বললেন লার্নারের ক্ষেত্রে আমরা 3টা মেথড নিতে পারবো, সুপার ফাস্ট লার্নার, ফাস্ট লার্নার আর মডারেট লার্নার, অথবা 3টা ক্লাস নিতে পারবো। এটা কি লার্নারকে এক্সটেন্ড করবে নাকি সার্টিফিকেটকে? কারণ সার্টিফিকেট তো আমি আমি দুইভাবেই বলতে পারি। আপনার ম্যাথমেটিক্যালি যে কাজ করবে এটা অ্যাকচুয়ালি আপনার ব্রেন, তাই না? Sir, timed course should not be providing a certificate if not completed on time. এই পার্টটা কিভাবে ইমপ্লিমেন্ট করব? ওই যে টাইম দিয়ে আপনি জাস্টিফাই করবেন। তার মানে আপনি যদি রিটার্ন টাইম যদি বুলিয়ান দেন, যেটা একজন যে বলছিল, তো বুলিয়ান যদি দেন তাহলে তো হইল যে আপনি জিনিসটাকে কি আপনি সার্টিফিকেটটাকে কি প্রোভাইড করবেন নাকি না, জেনারেট সার্টিফিকেট রিটার্ন টাইম। আর আপনি যদি এখানে যদি ডেট যদি দেন, তখন আপনাকে আবার ডেট চেক করতে হবে। মানে ইউএমএল এ আলাদা করে অ্যাড করতে হচ্ছে না, যদি বুলিয়ান দেই সেখানেই এক্সিকিউট হবে। ঠিক আছে স্যার। স্যার, এটা কোশ্চেন ছিল আমাদের যে ইউএমএল ডায়াগ্রামে অ্যাসোসিয়েশন, এগ্রিগেশন, কম্পোজিশন এগুলো যদি আমরা না দেখিয়ে দিই, এর জন্য কি কোনো মার্ক কাটা হবে আলাদাভাবে? সিগনিফিকেন্ট কোনো মার্ক কাটা হবে না, বাট কোশ্চেনে যদি ক্লু দেওয়া থাকে বা যদি খুবই যদি ক্লিয়ার যদি কোনো আইডিয়া যদি দেওয়া থাকে অথবা কোনো ক্লিয়ার আইডিয়া যদি থাকে, তখন আপনার এগুলো দেখানো উচিত। বাট এটা দিবেন, এটা রিকমেন্ড, এটা দিবেন কোর্সের সাথে লার্নিং এটা বুঝাটা হচ্ছে আপনার। আচ্ছা, তো আমরা আর এক্সটেন্ড না করি, আর যদি কারো কোনো প্রবলেম নাই, আমরা মিটিংটা এন্ড করতেছি। ভালো করে পরীক্ষা দেন, বেস্ট অফ লাক ফর টুমরো। দেখা হবে।